guys, hola. Hello. Hello. Hi. What is up? সকাল সবাইকে ক্লাসে স্বাগতম গাইস। ভোরবেলায় সবাইকে ক্লাসে স্বাগতম। হাউ আর ইউ পিপল? সরি, কেমন আছো তোমরা? ভালো আছো? জীবন ভালো? দুপুরবেলায় সূর্যের আলোতে তোমাদের ক্লাস নিতে আসলাম। ক্লাসটা আসলে দুপুরবেলায় নিতাম না, যেহেতু আলো পড়তেছি। আলোর ক্লাস আলো থাকতে থাকতে নয় ভালো, তাই না বলো? এর জন্য হচ্ছে ক্লাস। যাই হোক, দাদা চলে আসলাম, ওয়েলকাম দাদা, গুড নাইট। ওই যে কমেন্ট করছে দাদা গুড নাইট। এই বেটা, ক্লাস মাত্র শুরু হয়েছে, তুই গুড নাইট বলিস কেন? শেষে গুড নাইট বল। যাই হোক, কি অবস্থা গাইস, কেমন আছো তোমরা? কেমন যাচ্ছে দিনকাল? শরীর স্বাস্থ্য ভালো আছে? বিবাহ উত্তর জীবন তোমাদের কেমন যাচ্ছে? সবাই ভালো আছো তো? সংসারে শান্তি আছে? তাহলেই হবে। আজকে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের 3 নম্বর লেকচারটা করব, এবং আজকের লেকচারে আমরা ক্লাস 9-10-এ পড়ছিলাম না, সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এগুলো নিয়ে পড়াশোনা করবো। এবং একই সাথে তুমি 9-10-এ যা পড়ো নাই তা নিয়েও পড়াশোনা করবো। হ্যাঁ, কিছু ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমরা সলভ করব, কারণ আমরা যখন উদ্ভাসে ভর্তি হয়েছিলাম অ্যাডমিশন কোচিংয়ের সময়, তখন এখান থেকে কিছু জাদুকরি প্রবলেম দেখছিলাম, মনে হয়েছিল আর কি জাদুকরি, আহামরি কঠিন কিছু না। বাট এগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে পড়ানো হয় না, সো আমরা আগে থেকেই শিখে রাখবো যেন পরবর্তীতে গিয়ে তুমি আর কোনো প্রবলেম ফেস না করো। ওকে, তো যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু জানাই দিবা সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো, চলো। এত রাত হয়ে গেল, এখনো জেগে আছেন কেন? ঘুমায় যান। হ্যাঁ, এই যে একটু পরে ঘুমায় যাবো। হাই দাদা, হ্যালো। তা না, রাতে নিলে কনসেন্ট্রেট করতে ভালো হয়। তুমি চিন্তা করো, এখনই রাত। তোদের ভালোর জন্য কাজ কাম করে আসলে মানে আমি কোনোদিন শান্তি পাই নাই, ঠিক আছে? তোদের ভালোর জন্য করলাম যে না, ম্যাক্সিমাম পোলাপান রেকর্ডেড ক্লাস করে, দিনের বেলায় ক্লাসটা নিয়ে ফেলি, সন্ধ্যার পর ক্লাস আপলোড দিয়ে দেওয়া যাবে, তোমরা রাতের বেলায় নিজেদের যখন ইচ্ছা তোমরা ক্লাস করে নিবা, কোনো সমস্যাই হবে না। বাট না, এই জাতির জন্য তো ভালো কিছু চাই আসলে লাভ নাই। যাই হোক, প্রিজম শুরু করবেন কবে? তুমি বললে আজকেই শুরু করবো, বাট আজকে না, আমরা প্রিজম শুরু করবো পরের ক্লাসে। পরের ক্লাসটা হবে প্রিজমের উপর, ঠিক আছে? বাট আজকের ক্লাসে যে কনসেপ্ট তোমার হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের টলনের যে কনসেপ্ট, সেগুলো তোমার প্রিজমের ব্যাপারটাকে আর একটু ক্লিয়ার করে দিবে। কারণ আজকে হচ্ছে আমরা আলো কোন দিকে যাবে, আলো কিভাবে বাঁকাবে না বাঁকাবে, এরকম কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। এটা তোমার প্রিজমের কনসেপ্টকে আর একটু বেটার করে দিবে। সো যখন আমরা প্রিজম পড়বো তখন এটার বেনিফিট আমরা দেখতে পারবো। মানে নেক্সট ক্লাস আছে কি বার? যে শনিবার, সোমবারই হচ্ছে তুমি দেখতে পারবে এটার বেনিফিট। ওকে, সো আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, সংসার কিভাবে শুরু করবো? সবাই তো আপনার মতো না। ঠিক আছে, সমস্যা নাই, একদিন তোমাদেরও আমার মতো সংসার হবে। সো আই প্রে ফর ইউ পিপল, সমস্যা নাই। কি দাদা, কি মানে বুঝলাম না? দাদা, অবিলম্বের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো আলো গেলে আলো না বাঁকায়, তাহলে এই ম্যাথগুলার ক্ষেত্রে আমরা কেন ধরতেছি যে আলো বাঁকায় যাবে? মানুষ তো সরাসরি দেখতেছে, একটু বুঝাই দেন। 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আলো এসে পড়ে, যেটাকে বলা হয় নর্মাল ইনসিডেন্স, সেখানে তো আলো বাঁকাবে না, এটা তো আমরা পড়ছি। এবং কোনো ম্যাথের ক্ষেত্রে তো আমরা এটা দেখি নাই যে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আলো পড়ার জন্য আলো বাঁকাইছে, এটা তো কখনো হয় না। আলো যদি 0 ডিগ্রি বাদে অন্য কোনো অ্যাঙ্গেলে এসে পড়ে, সেক্ষেত্রে বাঁকাবে, এছাড়া তো না। ঠিক আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো আলো বাঁকাবে না। যেমন আজকে দেখো, এই যেখানে কিছু প্রবলেম আছে, দেখবো তো আমরা। কই গেল? এই যে এটা দেখো, এখানে আলো অবিলম্বের সাথে কেমনে এসে পড়ছে? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, ঠিক আছে? সো দেখবো এখানে আলো বাঁকাবে না। আলো বাঁকাবে এই তলে হিট করার পরে। পড়বো আজকে আমরা, পড়বো, সমস্যা নাই। ইসরে, চলো শুরু করে দিচ্ছি। হ্যাঁ, জীবন সুন্দর, লেটস গো। আশা করি সব ঠিকঠাক আছে, সাউন্ড ঠিকঠাক আছে নাকি একবার চেক করে নিই, তোমরা আবার পরে। চকলেট দেন। চকলেট তো আসলে মনের চকলেটই বড় চকলেট, বলো। তোমাদের জন্য কি আমার চকলেট আলাদা করে নিয়ে আসা লাগবে? এই যে মন থেকে তোমাদের আমি প্রতিদিনই চকলেট খাওয়াই, ক্লাসের শুরুতে একবার, ক্লাসের মাঝখানে একবার, ব্রেক যে দিই তোমাদের আমি চকলেট খাওয়ার জন্য ব্রেক দিই। মন থেকে তোমাদের জন্য চকলেট সব সময় আছে গাইস, ঠিক আছে? ওকে। না দাদা, ওই যে গ্লাস স্প্লিটে, ও স্প্লিট গ্লাসে না, ওখানে তো 90 ডিগ্রি কোণে যে আলোটা পড়বে সেটা বাঁকাবে না। আরে বাবু, দেখো, সরি, আই মিন, না দাঁড়াও, ধরো এই, ঠিক আছে, এটা গ্লাস স্লিট। হ্যাঁ, এখানে যদি 90 ডিগ্রি কোণে যে আলোটা এসে পড়বে সেটা তো বাঁকাবে না। বাট একটা অবজেক্ট থেকে শুধুমাত্র তো 90 ডিগ্রি কোণে এসে আলো পড়ে না। আলো তো এভাবেও পড়বে, এভাবেও পড়বে, এভাবেও পড়বে, এভাবেও পড়বে, এগুলো তো বাঁকাই যাবে। এবং তুমি জিনিসটাকে দেখবা কোথায়? প্রতিসরিত রশ্মিগুলা, ধরো এই বরাবর, এগুলা যেই পয়েন্টে এসে মিলিত হবে তুমি অবজেক্টটাকে সেখানে দেখবে, এই যে এখানে দেখবা,
ঠিক আছে, যেটা 90 ডিগ্রি কোণে যাবে সেটা বাঁকাবে না, বাট একটা অবজেক্ট থেকে তো শুধুমাত্র 90 ডিগ্রি কোণে আলো পড়ে না, আলো তো চারদিকে ছড়ায়। লেটস সাপোজ তুমি কি এটা শুধুমাত্র এই পয়েন্টটা দেখতে পাচ্ছ না, এখান থেকে আলো আসতেছে, এখান থেকে আলো আসতেছে, আলো তো সব দিকে ছড়ায়। আচ্ছা এটা কি শুধুমাত্র আমি দেখতে পারবো না, ওখানে যে দাঁড়ায় থাকবে সেও দেখতে পারবে, তার মানে আলো তো ওই দিকে গেছে। কেউ যদি উপরে থাকে সেও দেখতে পারবে, তার মানে আলো তো ওই দিকেও গেছে। আলো তো একদিকে যায় না, সব দিকে যায়। তো সব দিকে যাওয়া আলো কি এই স্প্লিটের উপর বা স্প্লিট গ্লাসের উপর, বা গ্লাস স্প্লিট বলতেছি কেন, স্ল্যাব, গ্লাস স্ল্যাবের উপর শুধুমাত্র 90 ডিগ্রি কোণে পড়বে না, তো আরো অ্যাঙ্গেলেও যাবে, এবং অন্য যে অ্যাঙ্গেলগুলো সেখানে হচ্ছে অবশ্যই আলো বাঁকায় যাবে। ওকে গুড, চলো আজকে আমরা পড়াশোনা করব সংকট কোণ নিয়ে। আচ্ছা সংকট কোণের কনসেপ্টটা কি? সংকট কোণের কনসেপ্টটা পড়ার আগে আমাদের একটু জানতে হবে আলোর প্রতিসরণ। ভাই আলোর প্রতিসরণ তো আমি পড়ছি, হ্যাঁ পড়ছো, ওইটা আর একটা বার রিক্যাপ করবো আমরা, ঠিক আছে? আলো কি করবে? আলো হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে ঘন মাধ্যম। ঘন মানে কি বলতো? যার ডেন্সিটি বেশি না, যার অপটিক্যাল ডেন্সিটি বেশি। এখানে ঘন হালকা মানে কি? অপটিক্যাল ডেন্সিটি, নট নর্মাল ডেন্সিটি। ওকে গুড। সো ধরো আলো এসে পড়লো, অভিলম্ব আঁকো তিনটা আগে। ধরো এই পয়েন্টে আলো পড়ছে, সো এই পয়েন্ট আমরা আগে থেকে অভিলম্ব এঁকে রাখলাম, অভিলম্ব এঁকে রাখলাম, অভিলম্ব এঁকে রাখলাম। ওকে, আলো কিভাবে পড়েছে? ধরো আলো এইভাবে পড়ছে, কিভাবে? এইভাবে। আলো যাচ্ছে কই থেকে কই? ঘন থেকে হালকা মাধ্যমে। ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলো কি করে? অভিলম্ব থেকে দূরে সরে যায়। যদি এখানে নতুন কোনো মাধ্যম না থাকতো তাহলে তো আলো এই বরাবরই চলে যাইতো, বাট যাচ্ছে ঘন থেকে হালকা মাধ্যমে, মাধ্যম চেঞ্জ হচ্ছে, সো যেহেতু ঘন থেকে হালকা, আলো কি করবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ওকে, তাহলে আলো গেছে এইভাবে গিয়ে এই বরাবর প্রতিসরিত হয়েছে। ওকে, এবং এইটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে কি? প্রতিসরণ কোণ। আমরা জানি আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে আলো যদি এর চেয়ে বেশি কোণে আপতিত হয় সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মানও বাইরে যাবে। তাহলে ধরেন আলোর আপতন কোণের মান আরো বেশি, আরো বড় কোণে আপতিত হয়েছে, ঠিক আছে? আয়ের মানটা বাইরে গেছে, তাহলে কি হবে? প্রতিসরিত রশ্মি আরো দূরে সরে যাবে, আগে এই বরাবর ছিল আরো দূরে সরে যাবে। তো দেখা যাবে প্রতিসরিত রশ্মি চলে আসছে এই বরাবর, ঠিক আছে? কোন বরাবর? এই বরাবর। এবার প্রতিসরণ কোণ কোনটা? এবার প্রতিসরণ কোণ হচ্ছে এইটা। তুমি বললে ভাইয়া আমি আপতন কোণ আরো একটু বাড়াও। একটা আপতন কোণ তুমি এমন পাবা যে আপতন কোণের জন্য প্রতিসরিত রশ্মি একদম বিভেদ তল বরাবর চলে যাবে। সো আপতিত রশ্মি এই বরাবর, এটা হচ্ছে আপতন কোণ, এবং দেখো এখানে প্রতিসরণ কোণ কত হয়ে গেছে? 90 ডিগ্রি। আমার আপতন কোণ ছিল এইটা, বা আপতিত রশ্মি ছিল এই বরাবর, প্রতিসরিত রশ্মি ভাবে বাঁকাই গেছে। আপতন কোণ বা আপতিত রশ্মি আর একটু বাঁকাইছি, প্রতিসরিত রশ্মি আরো বাঁকাইছে। এভাবে বাঁকাইতে বাঁকাইতে বা আপতন কোণ বড় করতে করতে একটা নির্দিষ্ট আপতন কোণ আমরা পাবো, যেটার জন্য প্রতিসরিত রশ্মিটা একদম বিভেদ তল বরাবর চলে যাবে। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে সংকট কোণের ঘটনা। এই যে আপতন কোণটা, যেই আপতন কোণের জন্য প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল বরাবর চলে যাচ্ছে, সেটাকেই আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। এটাকে কি বলা হয়? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। একদম সহজ, বুঝেছো? আপতিত রশ্মি আসতেছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে বাঁকায় যাচ্ছে। আপতন কোণ বাড়াচ্ছি, প্রতিসরণ কোণ বাড়তেছে। আপতন কোণ বাড়াইতে বাড়াইতে একটা সময় দেখা যাবে প্রতিসরণ কোণ হয়ে গেছে 90 ডিগ্রি, মানে প্রতিসরিত রশ্মি একদম বিভেদ তল ঘেঁষে চলে গেছে। এটাকেই আমরা কি বলতেছি? সংকট কোণের কেস। আচ্ছা সংকট কোণ কোনটা? এই প্রতিসরণ কোণটা কি সংকট কোণ না? যেই মহান আপতন কোণের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর চলে যাবে, সেইটাকে, সেই আপতন কোণটাকে বলা হয় হচ্ছে সংকট কোণ, ঠিক আছে? এবং এই সংকট কোণ কিন্তু একটা নির্দিষ্ট পেয়ার অফ মিডিয়ামের জন্য তুমি পাবা। এমন কিন্তু না যে সংকট কোণটা হচ্ছে ঘন মাধ্যমের, না এই সংকট কোণ হালকা মাধ্যমের, না এই সংকট কোণ এই ঘন মাধ্যম এবং হালকা মাধ্যমের পেয়ারের জন্য। যদি এর মধ্যে যে কোনো একটা মাধ্যম চেঞ্জ হয়ে যায়, সংকট কোণের মান চেঞ্জ হয়ে যাবে। কি বললাম? এই দুইটা মিডিয়ামের মধ্যে যে কোনো একটা মাধ্যম যদি তুমি চেঞ্জ করো, ধরো ঘন মাধ্যমটা চেঞ্জ করে তুমি আরো ঘন একটা মাধ্যম নিলা, তখন কিন্তু এটা সংকট কোণ হবে না, দেখা যাবে অন্য একটা অ্যাঙ্গেলের জন্য প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল বরাবর যাচ্ছে, ঠিক আছে? তো সংকট কোণ যেটা আমরা পাচ্ছি সেটা কার জন্য? এটা হচ্ছে পেয়ার অফ মিডিয়ামের জন্য। কার জন্য? পেয়ার অফ মিডিয়াম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য। কার জন্য? নির্দিষ্ট বর্ণের আলোর জন্য। ওকে, তুমি যদি আলো চেঞ্জ করো সেক্ষেত্রেও চেঞ্জ হয়ে যাবে। বুঝেছো?
একদম সহজ। তাহলে সংকট কোণ কি? সংকট কোণ হচ্ছে যেই আপতন কোণের জন্য প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল বরাবর যায় বা প্রতিসরণ কোণের মান হয়ে যায় 90 ডিগ্রি, সেই আপতন কোণকে আমরা বলবো হচ্ছে সংকট কোণ। কার সংকট কোণ? এই দুইটা পেয়ার অফ মিডিয়ামের সংকট কোণ। যে কোনো একটা মিডিয়াম যদি তুমি চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু সংকট কোণ চেঞ্জ হয়ে যাবে। সো আমরা একটা নির্দিষ্ট সংকট কোণ পাবো একটা নির্দিষ্ট মাধ্যম দ্বয়ের জন্য এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য। ক্লিয়ার গাইস? এখন কথা হচ্ছে আমি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাই তাইলে কি এই ঘটনা ঘটবে না? তাইলে কিন্তু এই ঘটনা ঘটবে না। এই ঘটনা কেবলমাত্র ঘটবে তুমি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাও বা আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলেই কেবলমাত্র এটা ঘটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু না। তাহলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আলো কই থেকে কই যাওয়া লাগবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়া লাগবে। ঠিক আছে? কার যাওয়া লাগবে? তোমার না, আলোর। যদি আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে এই দুর্ঘটনাটা ঘটবে, আদারওয়াইজ কিন্তু এটা ঘটা কখনোই সম্ভব না। তুমি চিন্তা করে দেখো তো, হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যাইতো তাহলে তো আলো বিলম্বের দিকে সরে আসতো। কখনো কি দূরে সরে যাওয়ার কোনো সুযোগ ছিল? সুযোগ তো ছিল না। সো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে এই ঘটনা কখনোই ঘটবে না। কখন ঘটবে এটা? যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। সো সংকট কোণ পাওয়ার কন্ডিশনই হচ্ছে আলো ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাওয়া লাগবে। ওকে, এখন তোমাদের মধ্যে কেউ কেউ আছো যে ভাইয়া আমি যদি আপতন কোণটা আরেকটু বাড়াই তাহলে কি হবে? একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর গেল ভাই, বুঝছি। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। কি বলতেছি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। অনেক ক্ষেত্রে সি দ্বারাও প্রকাশ করা হয়, অনেক ক্ষেত্রে থিটা সি দ্বারাও প্রকাশ করা হয়। এখন আপতন কোণের মান যদি এর চেয়েও বেশি হয় তখন কি হবে? তখন হবে হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে? ধরো তোমার যে আপতিত রশ্মিটা যেটা এসে পড়ছে বিভেদ তলের উপর, সেটা আপতন কোণ সংকট কোণের চেয়েও বড়। ঠিক আছে? লেট সাপোজ এটা হচ্ছে ঘন মাধ্যম, অবশ্যই ঘন থেকে হালকায় যাওয়া লাগবে। হালকা থেকে ঘনতে গেলে কিন্তু কিছুই হবে না। ঠিক আছে? কিসে যাওয়া লাগবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। সো ধরো এই বরাবর আলোক রশ্মি এসে পড়ছে, বুঝছো কোন বরাবর পড়ছে? এই বরাবর। কত কোণে পড়ছে? আই কোণে পড়ছে। এবং আমি তোমাকে বললাম আই এর মান ইজ গ্রেটার দেন থিটা সি। তার মানে আপতিত যে রশ্মিটা সেটার যে আপতন কোণ সেটা সংকট কোণের চেয়েও বড়। কার সংকট কোণ? সংকট কোণ কি ঘন মাধ্যমের, হালকা মাধ্যমের না, এই পেয়ারের, পেয়ার অফ মিডিয়ামের। এই যে পেয়ার অফ মিডিয়াম তাদের একটা সংকট কোণ আছে, সেই সংকট কোণের চেয়ে বেশি কোণে বা বড় কোণে তুমি আলো ফেলছো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার জন্য। এবার কি হবে? এবার পুরা আলোটাই প্রথম মিডিয়ামে ব্যাক করবে, কোনো রকম প্রতিসরণ এখানে দেখা যাবে না। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তার মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সব সময় যে প্রতিসরণ হবে এমন কিন্তু না। প্রতিসরণ তখনই হবে যখন আপতন কোণের মান সংকট কোণের চেয়ে ছোট। যখন আপতন কোণ সংকট কোণের চেয়ে ছোট তখন প্রতিসরণ হবে। যদি আপতন কোণ সংকট কোণের সমান হয়ে যায় তখন প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যাবে। এটাকে কি বলে যেন নাম আছে এটার একটা, এটাকে বলা হয় হচ্ছে গ্রেজিং ইমার্জেন্স। কি বলে? ও মাই গড ভাইয়া, দাঁত তো দুইটা পড়ে গেছে। ঠিক আছে, সমস্যা নাই, আবার লাগিয়ে নেওয়া যাবে। দাঁত গেলে দাঁত যাবে, বাট আলো গেলে আলো আর আসবে না। দেখো যে আলো যায় সেই আলো কি আর আসে? আসে না। এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে গ্রেজিং ইমার্জেন্স। আলোক রশ্মি যদি বিভেদ তল বরাবর চলে যায় সেটাকে আমরা কি বলি? গ্রেজিং ইমার্জেন্স। তার মানে আপতিত কোণ বা আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে কম হয় সেক্ষেত্রে আমরা প্রতিসরণ দেখতে পারবো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের ক্ষেত্রে। যদি আপতন কোণ সংকট কোণের সমান হয় সেক্ষেত্রে আমরা কি দেখব? গ্রেজিং ইমার্জেন্স। মানে হচ্ছে প্রতিসরিত রশ্মিটা একদম বিভেদ তল ঘেঁষে চলে যাবে। আর যদি আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়ে যায় তখন আমরা দেখব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখানে কোনো রকম প্রতিসরণ ঘটবে না। এখানে প্রতিসরণ ঘটবে না, আলোর প্রতিসরণই হবে না, প্রতিসরণ ঘটবে না। বুঝেছো? তাহলে এই যে প্রতিফলনটা ঘটবে সেটা কি প্রতিফলনের সূত্র মেনে চলবে? অবশ্যই প্রতিফলনের সূত্র তো মেনেই চলবে। এখানে যত কোণে আপতিত হয়েছে ঠিক তত কোণেই প্রতিসরিত হবে। আই হবে হচ্ছে আর এর সমান। প্রতিফলনের সূত্র ছিল না এটা? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে। ঠিক আছে? সো একটু লিখে নিতে পারেন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি করবে? আরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি করবে বলো? প্রতিফলনের সূত্র মেনে চলবে। প্রতিফলনের
সূত্র মেনে চলবি। কি করবে? মেনে চলবি। বুঝেছো? সহজ আছে না? একদম ইজি। ওকে, এখন ধরো আমি তোমাকে একটা ম্যাথ দিলাম। কিরকম ম্যাথ দিলাম? আমি তোমাকে বললাম এই হচ্ছে কাঁচ, বুঝছো? এটা কি? এটা হচ্ছে কাঁচ। এখন কাঁচ থেকে বায়ু মাধ্যমে আলো যাচ্ছে, সো কাঁচ তো ঘন, বাতাস তো হচ্ছে হালকা মাধ্যম। আমি বললাম আলো এসে পড়ছে লেট সাপোজ 40 ডিগ্রি কোণে, ঠিক আছে? এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, নাকি এটা আমরা গ্রেজিং ইমার্জেন্স দেখবো, নাকি এখানে প্রতিসরণ ঘটবে? তুমি কেমনে বুঝবা? তোমার যদি সংকট কোণের মান জানা না থাকে, এটা কি বোঝা সম্ভব? সম্ভব না। তার মানে সংকট কোণের মান বের করতে পারা লাগবে অবশ্যই। তাহলে সংকট কোণের কোনো একটা ক্যালকুলেশন তো আছে, সেই ক্যালকুলেশনটা হচ্ছে আমরা দেখবো যে কিভাবে সংকট কোণের মান বের করা লাগে। তাহলে আরেকটা বার, যদি আপতন কোণ সংকট কোণের চেয়ে কম হয়, তাহলে আমরা কি পাবো? আলোর প্রতিসরণ কোণ, আলোর প্রতিসরণ দেখতে পারবো। আলো প্রতিসরিত হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, বাট প্রতিসরিত হবে। যদি আপতন কোণ সংকট কোণের সমান হয়ে যায়, গ্রেজিং ইমার্জেন্স মানে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যাবে। আর যদি আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়ে যায়, তখন আমরা দেখব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, কোনো রকম প্রতিসরণ এখানে দেখা যাবে না। যে আলোটা যাচ্ছে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার চেষ্টা করতেছে, পুরো আলোটাই আবার প্রথম মাধ্যমে ব্যাক করবে প্রতিফলিত হয়ে। ক্লিয়ার? কোনো কনফিউশন নাই? গুড, ওকে। সেখানে যদিও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথা লেখা আছে, এটা আমরা দেখছি অলরেডি। আমরা হচ্ছে একটু সংকট কোণের ক্যালকুলেশন দেখি, তারপর আসতেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আবার সংকট কোণের ক্যালকুলেশন, একদম সহজ ক্যালকুলেশন, বুঝছো? এর একটা ফর্মিউলা আছে, তুমি চাইলে ফর্মিউলা মুখস্থ করতে পারো, ফর্মিউলা মুখস্থ না করলেও আসলে কোনো সমস্যা নাই, তুমি এটা এমনি সলভ করতে পারো, বা স্নেলের সূত্র দিয়ে সলভ করা যায়। কিভাবে ভাইয়া? দেখো, লুক, ধরো এই হচ্ছে আমাদের বিভেদ তল, এবং এই বরাবর হচ্ছে আমাদের অভিলম্ব। কোন বরাবর? এই বরাবর। আচ্ছা, ধরো আলোক রশ্মি সংকট কোণে আপতিত হয়েছে। যদি সংকট কোণে আপতিত হয়, তাহলে যে এইটা হচ্ছে আমাদের সংকট কোণ থিটা সি। বলো প্রতিসরণ কোণ বরাবর ঘটবে? সংকট কোণে আপতিত হইলে গ্রেজিং ইমার্জেন্স মানে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যাবে। তাহলে প্রতিসরিত রশ্মি যাবে কোন বরাবর? এই যে বরাবর, এই বরাবর চলে যাবে হচ্ছে প্রতিসরিত রশ্মি, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রেজিং ইমার্জেন্স। আচ্ছা, তাহলে প্রতিসরণ কোণ কত? দেখো, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ। সিমিলারলি প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা কি? প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণ কোনটা? প্রতিসরণ কোণ হচ্ছে এইটা। কোনটা? এই যে এইটা, এটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, এটা আমাদের ঘন মাধ্যম। ঘন মাধ্যমের একটা পরম প্রতিসরণাঙ্ক আছে, সেটা ধরো μ1, এবং এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম বা দ্বিতীয় মাধ্যম, যেখানে আলো যাওয়ার চেষ্টা করতেছে, সেটার একটা পরম প্রতিসরণাঙ্ক আছে, সেটা ধরো μ2। এবার তুমি স্নেলের সূত্র অ্যাপ্লাই করো। স্নেলের সূত্র কি বলে? যে কোনো একটা মিডিয়ামের, আলো একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাবে, যে কোনো একটা মিডিয়ামের পরম প্রতিসরণাঙ্ক মাল্টিপ্লাইড বাই ওই মিডিয়ামে অভিলম্বের সাথে উৎপন্ন কোণের সাইনের গুণফল কনস্ট্যান্ট। তাহলে প্রথম মিডিয়ামের পরম প্রতিসরণাঙ্ক μ1 মাল্টিপ্লাইড বাই এই মিডিয়ামে উৎপন্ন কোণের সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু সেকেন্ড মিডিয়ামের পরম প্রতিসরণাঙ্ক μ2 মাল্টিপ্লাইড বাই এই মিডিয়ামে উৎপন্ন কোণের সাইন আর। আর এর মান হচ্ছে 90 ডিগ্রি। এবার বসায় দাও, তাহলে μ1 মাল্টিপ্লাইড বাই সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু μ2 মাল্টিপ্লাইড বাই সাইন 90। বুঝেছো? সহজ। তাহলে দেখেন তো কি লেখা যায়? সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু μ2 বাই μ1। ঠিক আছে, একদম সহজ। এই হচ্ছে ফর্মুলা। এখানে তুমি সাইন ইনভার্স করে হচ্ছে সংকট কোণের মান বের করে ফেলতে পারবা। এখন ভাইয়া μ2 কোনটা μ1 কোনটা, এইটা আমি কেমনে বুঝবো? বুঝতে অনেক সমস্যা হয়ে যায়। দেখো, বিভিন্ন ভাবে তুমি এটা মাথায় রাখতে পারো। প্রথম কথা হচ্ছে μ2-র মান সবসময় μ1 এর চেয়ে ছোট হওয়া লাগবে। কেন ভাইয়া? আচ্ছা, তুমি চিন্তা করে দেখো তো, সাইনের মান কি সবসময় লেস দ্যান 1 হয় না? এই রেঞ্জের মধ্যে থাকে না সাইনের মান? সাইনের মান কখনো একের চেয়ে বড় হয়? কখনোই একের চেয়ে বড় হয় না। তবে সাইন থিটার মান তো অবশ্যই লেস দ্যান 1ই হওয়া লাগবে, ম্যাক্সিমাম 1 হইতে পারে, বাট লেস দ্যান 1 হওয়া লাগবে আর কি। সেক্ষেত্রে এইটার মান যদি লেস দ্যান 1 হইতে চায়, এই রেশিওর মান, μ2-র মান কি μ1 এর চেয়ে বড় হইলে হবে? অবশ্যই হবে না। তার মানে μ2-র মান কি হওয়া লাগবে? μ2 মাস্ট বি লেস দ্যান μ1, এবং এটাই সব সময় হবে। তুমি লজিক্যালি একটু চিন্তা করে দেখো তো, আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। ঘন মানে কি? অপটিক্যালি ডেন্স।
যে অপটিক্যালি ডেন্স তার পরম প্রতিসরণাঙ্ক বেশি না? অবশ্যই পরম প্রতিসরণাঙ্ক বেশি। তার মানে μ1টা হচ্ছে বড় এবং μ2টা হচ্ছে ছোট। আমি তোমাকে বললাম একটা ম্যাথ দিয়ে যে এই যে নাও, এই যে একটা কাচের স্ল্যাব আমি তোমাকে দিয়ে দিছি, কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5 এবং বাতাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। ঠিক আছে, বললাম সংকট কোণ কত, তুমি বললা ভাইয়া ফর্মুলা তো আমার মুখস্থ, sin থিটা c ইজ ইকুয়ালস টু μ2 বাই μ1, বাট তুমি কনফিউজড কোনটা μ2 কোনটা μ1। কনফিউশনের কিছু নাই, যেটা ছোট এটাকে বসাও উপরে, যেটা বড় সেটাকে বসাও নিচে। বলো ছোট কোনটা 1, বড় কোনটা 1.5। ওকে, তার মানে থিটা c হবে হচ্ছে sin ইনভার্স 1 ডিভাইডেড বাই 1.5, মোস্ট প্রবাবলি 42 ডিগ্রি। বুঝতে পেরেছো? সহজ একদম। সব সময় উপরে যাবে কোনটা? ছোটটা। নিচে আসবে কোনটা? বড়টা। তুমি চাইলে অন্যভাবেও মনে রাখতে পারো, বাট আমার কাছে মনে হয় এটা একটা ইজি টেকনিক। এখন তুমি এটাও বলতে পারো যে ভাইয়া উপরে যদি আমি বড়টা দিই সমস্যা কি? দেখো, তুমি উপরে বড়টা দিচ্ছ মানে কি, আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসতেছে। উপরে μ2 মানে হচ্ছে যেই মাধ্যমে আলো যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করতেছে, আর μ1 হচ্ছে যেই মাধ্যম থেকে আলো আসতেছে। এখন তুমি বললা μ2 বড়, তার মানে যেই মাধ্যমে আলো যাচ্ছে সেটা ঘন মাধ্যম, যেই মাধ্যম থেকে আলো আসতেছে সেটা হালকা মাধ্যম। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো গেলে তুমি কি সংকট কোণ দেখতে পারবা? দেখতে কিন্তু পারবা না। বুঝতে পেরেছো? সো সব সময় সংকট কোণ বের করার সময় অলওয়েজ μ2 হবে ছোট, μ1 হবে বড়। তোমাকে দুইটা পরম প্রতিসরণাঙ্ক দেওয়া থাকবে, উপরে হচ্ছে বড়টা বসাবা, উপরে হচ্ছে ছোটটা বসাবা, নিচে হচ্ছে বড়টা বসাবা। ওকে, দেন সাইন ইনভার্স করবা, সংকট কোণের মান বের হয়ে যাবে। একদম ইজি, মনে থাকবে? শিওর? গুড। আচ্ছা, এখন এখানেও একটু বলে রাখি, যদি দুইটা মাধ্যমের মধ্যে একটা মাধ্যম বাতাস হয়, দেখো যদি একটা মাধ্যম বাতাস হয়, যদি একটি মাধ্যম বা মিডিয়াম কি হয়, বায়ু হয় বা বায়ু মাধ্যম হয়, সেক্ষেত্রে কি হবে? একটা মাধ্যম যদি বায়ু মাধ্যম হয়, ধরো বাতাস, সরি আলো হচ্ছে বাতাসে যাচ্ছে, ওকে, কাছ থেকে কি করতেছে? বাতাসে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কাচ, ওকে, এবং এই হচ্ছে আমাদের বায়ু। আলো কই থেকে কই যাচ্ছে? আলো যাচ্ছে কাছ থেকে বাতাসে, এবং যাওয়ার সময় আলো বিভেদ তল বরাবর বাঁকায় গেছে। তার মানে কি পূর্ণ এখানে সংকট কোণ পাবো আমরা, এখানে যে আপতন কোণটা সেটা হচ্ছে সংকট কোণ, যেহেতু আলোর গ্রেজিং ইমার্জেন্স হয়েছে বা বিভেদ তল বরাবর গেছে। বলো তো এখানে সংকট কোণের ফর্মুলা কি হবে? ফর্মুলা আমরা জানি sin থিটা c ইজ ইকুয়ালস টু μ2 বাই μ1। ওকে, উপর হচ্ছে ছোটটা, কি ছোটটা? যার পরম প্রতিসরণাঙ্ক ছোট তার প্রতিসরণাঙ্ক বসবে হচ্ছে উপরে। সো এই দুজনের মধ্যে কার পরম প্রতিসরণাঙ্ক ছোট? অবশ্যই বাতাসের, ভাই কাচের তো 1.5, বাতাসের পরম প্রতিসরণাঙ্ক কত? শূন্য মাধ্যমের সমান, মানে হচ্ছে 1, সেক্ষেত্রে 1 ডিভাইডেড বাই মিউ প্লাস, এভাবেও তুমি লিখতে পারো। ঠিক আছে? সো একটা মাধ্যম যদি বায়ু মাধ্যম হয়, সেক্ষেত্রে সংকট কোণের সাইন হবে 1 ডিভাইডেড বাই অপর মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। ধরো হীরা থেকে বাতাসে গেল আলো, ঠিক আছে, সেক্ষেত্রে সংকট কোণ কত? সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই হীরার পরম প্রতিসরণাঙ্ক। ওকে, সো একটা মিডিয়াম যদি বাতাস হয় তাহলে সাইন থিটা সি হবে 1 ডিভাইডেড বাই অপর মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। একদম ইজি। আর যদি বাতাস না হয়, দুইটা ডিফারেন্ট মিডিয়াম দেওয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমার এভাবে ডিল করা লাগবে। উপরে হচ্ছে যার প্রতিসরণাঙ্ক ছোট তাকে বসাবা, নিচে হচ্ছে যার প্রতিসরণাঙ্ক বড় তাকে বসাবা। সিম্পল। এখন এই যে সংকট কোণটা বের করলাম, এটা কার সংকট কোণ? এটা কি মাধ্যম একের? না, বারবার বলতেছি এই কথাটা। এটা কি মাধ্যম দুইয়ের? না, এটা এই মিডিয়াম দ্বয়ের বা পেয়ার অফ মিডিয়ামের সংকট কোণ। ঠিক আছে, এটা কার সংকট কোণ? পেয়ার অফ মিডিয়ামের সংকট কোণ। ওকে, পেয়ার অফ মিডিয়ামের সংকট কোণ। ধরো তুমি এক নাম্বার মাধ্যম চেঞ্জ করলা, সংকট কোণ চেঞ্জ হবে না। এক নাম্বার মাধ্যম চেঞ্জ করলে μ1 এর মান চেঞ্জ হয়ে যাবে, থিটা সির মান চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। তুমি যদি দুই নাম্বার মাধ্যম চেঞ্জ করো, μ2 এর মান চেঞ্জ হয়ে যাবে, থিটা সির মান চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। দুইটার মধ্যে যে কোনো একটা মাধ্যমও যদি আমরা চেঞ্জ করে দেই, সংকট কোণের মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর জন্য সংকট কোণটা হয় একটা পেয়ার অফ মিডিয়ামের জন্য। বুঝতে পেরেছি? সহজ একদম। আর যদি আলো সংকট কোণের চেয়েও বড় কোণে পড়ে, তখন হবে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তার মানে আয়ের মান যদি সংকট কোণের চেয়ে বড় হয়ে যায়, তখন আমরা কি দেখতে পারবো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখতে পারবো। চল তুমি জিনিসটাকে একটু লিস্ট করেও লিখতে পারো, এটা ইম্পর্টেন্ট। যদি আপতন কোণ লেস দেন সংকট কোণ হয়, সেক্ষেত্রে আমরা কি দেখব? প্রতিসরণ। ঠিক আছে, যদি আপতন কোণ ইকুয়াল টু সংকট কোণ হয়, সেক্ষেত্রে কি দেখবো? গ্রেজিং ইমার্জেন্স। ভাইয়া দাঁত দুইটা তো আবার পড়ছে, আচ্ছা না, সমস্যা নাই। কি দেখবো? গ্রেজিং ইমার্জেন্স। আর যদি আয়ের মান থিটা সির চেয়ে বড় হয়ে যায়,
আই গ্রেটার দেন থিটা সি, সংকট কোণের চেয়েও বেশি কোণে বা বড় কোণে আপতন ঘটছে বা আপতিত রশ্মি এসে পড়ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে কোনো প্রতিসরণ ঘটবে না, কেবলমাত্র প্রতিফলনই দেখা যাবে। এবং এই প্রতিফলন কিন্তু প্রতিফলনের যে সূত্র ছিল সেটাকে মেনে চলবে, অবশ্যই মেনে চলবে। প্রতিফলনের যে সূত্র সেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পুরোপুরি মেনে চলবে। ওকে, ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নাই। এবার কিছু ম্যাথ ট্যাথ সলভ করলে কনসেপ্ট আর একটু ক্লিয়ার হবে। লেটস সলভ সাম ম্যাথ। চলো শুরু করে দিচ্ছি, আসো। এখন ক্লিয়ার হয়ে যাবে সমস্যা। সেখানে দুটো সংজ্ঞা দেওয়া আছে, এগুলো পরীক্ষায় আসতে পারে জ্ঞানমূলকের জন্য, যদিও এতক্ষণ ধরে আমরা পড়ছি, আশা করি তুমি এমনিই বুঝতে পারার কথা, বাট তাও হচ্ছে একটা বার দেখে রাখো, পরীক্ষা আসলে একটু গুছাই লেখো। খেয়াল করো, সংকট কোণের সংজ্ঞা কি দেওয়া আছে। কোনো নির্দিষ্ট রঙের আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হবার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, তাকে ওই নির্দিষ্ট রঙের আলোক রশ্মির জন্য ঘন মাধ্যমের সংকট কোণ বলা হয়। এটা ভুল আসলে, যে ঘন মাধ্যমের সংকট কোণ বলা হয় এটা বলাটা ঠিক না। ঘন মাধ্যম এবং হালকা মাধ্যম দুইটার মিলিত সংকট কোণ, এইটা দুজনের কম্বাইন্ড সংকট কোণ। শুধুমাত্র একটা মাধ্যমের সংকট কোণ না। আমি যদি হালকা মাধ্যম চেঞ্জ করে দিই, সংকট কোণ চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা মাধ্যম যদি বাতাস হয়, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে ঘন মাধ্যমের সংকট কোণ। ধরো তোমার বলা আছে কাচের সংকট কোণ 42 ডিগ্রি, তার মানে কি জানো? কাচ থেকে যখন বাতাসে আলো যাবে, যদি 42 ডিগ্রি কোণে আলো আপতিত হয়, তাহলে আলো বিভেদ তল ঘেঁষে যাবে। তোমাকে বলে দিচ্ছে হীরার যে সংকট কোণ সেটা হচ্ছে 35 ডিগ্রি, তার মানে কি হীরা থেকে যখন বাতাসে আলো যাবে, তখন যদি 35 ডিগ্রি কোণে আলো আপতিত হয়, তাহলে বিভেদ তল ঘেঁষে চলে যাবে। তো তোমরা যদি একটা মাধ্যমের নির্দিষ্ট মাধ্যমের সংকট কোণ দিয়ে দেয়, তোমার বোঝা লাগবে অপর মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম। বাট সবসময় তো এরকম নাই হইতে পারে, অপর মাধ্যম যে বায়ু মাধ্যম হবে সবসময় এমন তো না। তো শুধুমাত্র ঘন মাধ্যমের সংকট কোণ এটা বলাটা আসলে গুড প্র্যাকটিস না। ঠিক আছে, গুড। দেন দেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মি সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে প্রতিফলনের নিয়ম অনুসারে, মানে প্রতিফলনের সূত্র মেনে প্রতিফলিত হয়। একেই বলা হয় কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সহজ কিন্তু, পারবো, শিওর, গুড। আসো এখন ক্লিয়ার হবে। আর কি বলছে? বলছে কাচের পরম প্রতিসরণাঙ্ক 1.5 হলে কাচের সংকট কোণ নির্ণয় করো। আচ্ছা, তার মানে কি? মানে হচ্ছে অপর মাধ্যমটা বাতাস। অপর মাধ্যম কি? বাতাস। তাহলে বলো কাচের সংকট কোণ কত হবে? একদম সহজ, sin থিটা সি ইজ ইকুয়ালস টু μ2 বাই μ1। অপর মাধ্যম কি? বাতাস। উপরে আমরা ছোট প্রতিসরণাঙ্ক বসাবো, বাতাসের প্রতিসরণাঙ্ক কত? 1। নিচে কাচেরটা হচ্ছে 1.5, তাহলে থিটা সি কত হবে? থিটা সি হবে হচ্ছে 42 ডিগ্রি। এটাই হচ্ছে কাচের সংকট কোণ। কাচের সংকট কোণ মানে হচ্ছে অপর মাধ্যমটা বাতাস। আমি যদি তোমাকে বলে দেই এই কাচ ফলককে আমি নিয়ে গেছি পানির মধ্যে, কি এই কাচ ফলককে কোথায় নিয়ে গেছি? পানির মধ্যে। এইবার সংকট কোণ কত? লেটস সাপোজ একটা অল্টারনেটিভ ম্যাথ আসছে, যে কাচের যে ফলকটা সেটাকে আমরা নিয়ে গেছি কোথায়? পানির মধ্যে। এখনো কাচ কি? ডেন্সার মিডিয়াম। কাচের প্রতিসরণাঙ্ক কত? কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5, বাইরে আছে পানি, পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33, ঠিক আছে, বা 4/3, যেটাই লেখো না কেন। এখন আলো কি করছে? আলো হচ্ছে কাচ থেকে পানিতে গেছে, যাওয়ার সময় এভাবে বাঁকায় গেছে বিভেদ তল বরাবর। প্রশ্ন হচ্ছে কত মানের আপতন কোণের জন্য এই ঘটনাটা ঘটবে, বা এই পেয়ার অফ মিডিয়ামের জন্য সংকট কোণ কত? কি লিখবা? সহজ, sin থিটা সি ইজ ইকুয়ালস টু μ2 ডিভাইডেড বাই μ1। দুইটা মাধ্যম আছে, কার প্রতিসরণাঙ্ক ছোট? পানিরটা, ওইটাই উপরে বসাবা। তাহলে উপরে যাবে 4/3, নিচে কি আসবে? কাচের প্রতিসরণাঙ্ক, সেটা কত? 1.5 বা 3/2। ঠিক আছে, তাহলে কি আসবে? 8/9। বুঝতে পেরেছো? এখান থেকে জাস্ট থিটা সির মানটা বের করবা। থিটা সি হবে হচ্ছে সাইন ইনভার্স 8/9। সহজ একদম, পারবো, ইজি। ওকে, এত সহজ প্রশ্ন এমসিকিউ দিয়ে দিতে পারে, ঠিক আছে? রিটেনে এগুলো দেওয়ার সম্ভাবনা একটু কম, এগুলা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। রিটেনে দিয়ে দিলে তো পুরাই কি বলে বেশি সহজ হয়ে যাবে ভাই, কয়েক সেকেন্ড লাগবে তোমাদের এইসব প্রশ্ন সলভ করতে। সেগুলো মেইনলি ইম্পর্টেন্ট কিসের জন্য? এমসিকিউ এর জন্য। পরীক্ষা আসতে যদি না পারছো, দেখো কি করি। ওকে, এখন আসো মজার জিনিস শুরু।
ওকে, এখন এই যে এখানে আমরা যে প্রবলেমগুলো সলভ করব মোটামুটি 3টা বা 4টা, এগুলো আমাদের প্রিজমে গিয়ে অনেক কাজে লাগবে। আমাদের নেক্সট লেকচারটা হচ্ছে প্রিজমের উপর। প্রিজমের মধ্যে আমাদের আলোক রশ্মি আঁকা লাগবে, আলোর পথ বের করা লাগবে, আলো কোন দিক দিয়ে যাচ্ছে না যাচ্ছে। সো সেই জিনিসটার একটা বেসিক আইডিয়া তোমরা এখান থেকে পেয়ে যাবা। সো এই পার্টটা একটু ভালো মতো বোঝা লাগবে। ওকে, খেয়াল করো কি বলছে। তোমাকে বলছে কাচের প্রতিসরণাঙ্ক 1.5 হলে আলো কোন দিকে যাবে। এটা হচ্ছে কাচ, হ্যাঁ, এখানে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কাচ, এটা কাচ। এবং বাইরে কি আছে, বাইরে আছে বাতাস, এটা হচ্ছে বায়ু মাধ্যম। ঠিক আছে, এটা কি বায়ু মাধ্যম। ঠিক আছে গাইস, ওকে। এখন তোমাকে বলছে যে আলো এসে পড়ছে 35 ডিগ্রি কোণে। কত কোণে পড়ছে আলো? 35 ডিগ্রি কোণে। 35 ডিগ্রি কোণে কি আসলে আলো পড়ছে? খেয়াল করে দেখবা, আমরা যখন অ্যাঙ্গেল মেজার করি লাইটের, সেটা কিন্তু অভিলম্বের সাথে। এটা কি অভিলম্ব? তোমাকে এখানে অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হয়েছে 35 ডিগ্রি, ঠিক আছে, বাট এই অ্যাঙ্গেল কি অভিলম্বের সাথে অ্যাঙ্গেল? অভিলম্ব কেমনে আঁকে? যেই পয়েন্টে আলো এসে পড়বে সেই পয়েন্টে একটা লম্ব আঁকা লাগে, সেটা হচ্ছে অভিলম্ব। এই পয়েন্টে যে আলো এসে পড়ছে, তুমি কি এই পয়েন্টে লম্ব আঁকছো? বিভেদ তল কোনটা? এটা তো বিভেদ তল। তোমাকে 35 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে বিভেদ তলের সাথে। তোমার কি দরকার? অভিলম্বের সাথে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আপতন কোণ। দেন তুমি জাজ করতে পারবা যেখানে আসলে হবেটা কি। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের অভিলম্বটা আমরা প্রথমে আঁকি। এই হচ্ছে আমাদের অভিলম্ব, ঠিক আছে, ওকে। তাহলে বলো তো এখানে আপতন কোণ কত? এতটুকু হচ্ছে 35 ডিগ্রি। তাহলে অপর অ্যাঙ্গেলটা কত হবে? অপর যে অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 মাইনাস 35 মানে হচ্ছে 55 ডিগ্রি বা 55 ডিগ্রি। ওকে, এখন এই 55 ডিগ্রি কোণে যদি আলো এসে পড়ে, তাহলে এখানে কি প্রতিসরণ হবে, নাকি এটা সংকট কোণ, নাকি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে? সেটা কেমনে বুঝবো? আমার কাচের সংকট কোণের মান জানা থাকা লাগবে। কাচের সংকট কোণ কি আমি জানি? জানি না। দোয়া আছে, দোয়া নাই, বাট কাচের পরম প্রতিসরণাঙ্ক দোয়া আছে। এখান থেকে আমরা কাচের সংকট কোণ বের করতে পারবো না, অপর মাধ্যম তো বাতাস। তাহলে বলো কাচের সংকট কোণ কি হবে? কাচের সংকট কোণ বের করার জন্য sin থিটা সি ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1.5। তার মানে থিটা সি হবে হচ্ছে sin ইনভার্স 1 ডিভাইডেড বাই 1.5, মোস্ট প্রবাবলি 42 ডিগ্রি। তাও আমি একবার ক্যালকুলেশন করে নিই, বারবার আমি ভ্যালুটা বসাই যাচ্ছি। হ্যাঁ, শিফট দিয়ে সাইন, হ্যাঁ 42 ডিগ্রি বা 41.8 ডিগ্রি, তুমি রাফলি 42 চিন্তা করতে পারো। ঠিক আছে, সো এটা হচ্ছে সংকট কোণ। দেখো তো আলো যে আপতিত হয়েছে সেটা কি সংকট কোণের ছোট কোণ, নাকি সমান, নাকি বড়? বড় ভাই। আপতন কোণের মান কত? 55 ডিগ্রি। তার মানে আপতন কোণ যেটা আছে সেটা তো সংকট কোণের চেয়ে বড় হয়ে গেছে। তাহলে আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, এখানে কি প্রতিসরণ ঘটবে? ঘটবে না। এখানে কি ঘটবে? এখানে ঘটবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। লেখো কি ঘটবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, সেভাবে আপনার চেক করা লাগবে। যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তাহলে আলো কোন দিকে যাবে? প্রতিফলনের সূত্র মেনে যাবে। আলো যাবে হচ্ছে একদম এই বরাবর, এইভাবে যাবে। ঠিক আছে, এখানে এসে আলো হিট করছে, দেন আলো বাঁকায় এইভাবে যাবে প্রতিফলিত হয়ে। প্রতিসরিত কিন্তু হবে না। কেন প্রতিসরিত হলো না? কারণ সংকট কোণের চেয়ে বেশি কোণে আলো আপতিত হয়েছে। ওকে, এখন যখন প্রতিফলিত হবে তখন তো সে প্রতিফলনের সূত্র মেনে চলবে। প্রতিফলনের সূত্র কি ছিল? আপতন কোণ এবং প্রতিফলন কোণ হওয়া লাগবে সমান। তাহলে এটা যদি 55 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও কত হইতে হবে? 55 ডিগ্রি। ঠিক আছে, সহজ। আচ্ছা, এটা যদি 55 ডিগ্রি হয়, তাহলে এটাও কি হবে? এটাও হবে 55 ডিগ্রি। কি হবে? 55 ডিগ্রি। কেন? একান্তর কোণ ভাই, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে না। দেখো এই যে যেটা, এইটা এবং এইটা কি সমান্তরাল সরলরেখা। তাহলে এই যে অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল কি হবে? একান্তর কোণ। দুটো একান্তর কোণের মান কি হয়? অবশ্যই সমান হয়। বুঝেছি? ওকে, তাহলে ভাইয়া এইবার এখানে এসে আবার একটা কিছু ঘটবে। আলো এসে আবার একটা বিভেদ তলে হিট করছে। দেখো মাঝখানের এই জায়গাগুলোতে কোনো সমস্যা নেই। সমস্যা কখন? যখন আলো বিভেদ তলে হিট করতেছে। আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাইতে চাচ্ছে, এখান থেকে যখন এখানে আলো আসছে কোনো সমস্যা নেই, পুরোটাই কাচের মধ্যে দিয়ে গেছে। সমস্যা হয়েছে এখানে যখন আলো কাচ থেকে বাতাসে যাইতে চাইছে। সিমিলারলি এখান থেকে যখন এখানে আলো আসবে কোনো সমস্যা নেই, সমস্যাটা হবে এখানে। যখন আলো দেখবে যে কাচের ঠিক এই পাশেই তো বাতাস আছে, তো যাইতে চাবে বাতাসে, তাই না? আলো তো প্রবেশ করতে চাবে নতুন মাধ্যমে, তখন সমস্যাটা হবে। আমাদের দেখা লাগবে এখানে কি প্রতিসরণ ঘটবে, নাকি সংকট কোণ পাবো, নাকি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এটা কেমনে চেক করব? ভাইয়া আলো তো 55 ডিগ্রি কোণে এসে পড়ছে, এটা তো সংকট কোণের চেয়ে বড়, তাহলে তো আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। ওয়েট, এটা কি আপতন কোণ? না, তুমি বারবার এই একই ভুল কিন্তু করা যাবে না। বিভেদ তলের সাথে অ্যাঙ্গেল তো আপতন কোণ না।
অ্যাঙ্গেল বের করতে হবে কার সাথে? অভিলম্বের সাথে। অভিলম্ব কেমনে আঁকে? যেই পয়েন্টে এসে আলো হিট করতেছে সেই পয়েন্টে লম্ব আঁকা লাগবে। তাহলে বলো অভিলম্ব কোনটা? অভিলম্ব হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তাহলে আপতন কোণ কত ভাইয়া? চেক করে দেখে আসো। এটা যদি 55 হয় এটা কত হবে? অবশ্যই 35 হবে। কেন? তুমি তো মাত্রই বললা এটা অভিলম্ব, মানে এই তলের সাথে এটা লম্ব। অভিলম্ব কি বিভেদ তলের সাথে লম্ব না? লম্ব। তাহলে এই অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 55 হয়, এটা কত হবে? 90 মাইনাস 55 মানে 35 ডিগ্রি। তাহলে এইবার আপতন কোণ কত? এইবার আপতন কোণ 35 ডিগ্রি। কত? 35 ডিগ্রি। ওকে, আই হচ্ছে 35 ডিগ্রি। যদি আপতন কোণ 35 ডিগ্রি হয়, সেটা কি সংকট কোণের চেয়ে ছোট না? ছোট। তাহলে এইবার কি ঘটবে? এইবার ঘটবে প্রতিসরণ। ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের আপতন কোণ লেস দেন সংকট কোণ, যেহেতু আই হচ্ছে 35 ডিগ্রি, তাহলে এইবার কি ঘটবে? এইবার প্রতিসরণ ঘটবে। প্রতিসরণ ঘটবে এবং প্রতিসরণ ঘটে আলোক রশ্মি যাবে কোন দিকে? যেই বরাবর যাচ্ছিল সেই দিকে না, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে। এটা কি? কাঁচ, ডেন্সার মিডিয়াম। বাইরে কি? বাতাস, লাইটার বা রেয়ারার মিডিয়াম। ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলো যায়, আলোক রশ্মি কি অভিলম্ব থেকে দূরে সরে যায় না? দূরে সরে যায়। তো দেখা যাবে আলোক রশ্মি গেছে কোন দিকে? টাট 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 টা, আলোক রশ্মি গেছে এদিক বরাবর। ঠিক আছে? এই দিক বরাবর হচ্ছে আলোক রশ্মি বাঁকায় গেছে এবং এই যে এইটা হচ্ছে কি? প্রতিসরণ কোণ। ঠিক আছে? এখন এই প্রতিসরণ কোণের মান আমরা কিভাবে বের করব? খুবই সহজ। এই মাধ্যমের আপতন কোণ বা এই মাধ্যমের অ্যাঙ্গেল সাইন আই মাল্টিপ্লাইড বাই এই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। কাচের পরম প্রতিসরণাঙ্ক দেওয়া আছে কোয়েশ্চেনে, মিউ প্লাস ইজ ইকুয়ালস টু এই মাধ্যমের তৈরি হওয়া অ্যাঙ্গেল সাইন আর মাল্টিপ্লাইড বাই এই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক মিউ এ আর। ওকে, এবার জাস্ট মান বসে দাও, তাহলেই হয়ে যাচ্ছে। সাইন আই এর মান কত? কত কোণে এসে পড়ছে? 35 ডিগ্রি কোণে। তো সাইন 35, এটা হচ্ছে আপতন কোণ। গ্লাসের পরম প্রতিসরণাঙ্ক কত? 1.5 এবং সাইন আর এর মান আমাদের বের করা লাগবে এবং বাতাসের পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে ফেলবো। চলো যদি করি, তাহলে সাইন 35 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 1.5, এটা করা লাগবে শিফট দিয়ে সাইন, পাওয়া যাচ্ছে আর এর মান 59.35 ডিগ্রি। ঠিক আছে? একদম ইজি, বুঝেছো? তার মানে আলো ফাইনালি যে এই পয়েন্ট দিয়ে বের হবে, কত ডিগ্রি কোণে বের হবে? অভিলম্বের সাথে 59.35 ডিগ্রি কোণে। বাট বের হওয়ার আগে আলোর একবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। বুঝছেন? এই কনসেপ্ট কিন্তু খুব ক্লিয়ার থাকা লাগবে, তাহলে আপনি প্রিজম ব্যাপারটা খুব ভালো মতো ধরতে পারবেন। এভাবে লাইট কখন কোন দিকে যাবে সেটা আপনার বুঝতে পারা লাগবে। পারবো? মনে থাকবে? শিওর? গুড। এবং এরপর তো আলো আসলে বায়ু মাধ্যমেই যাচ্ছে। ওকে, আসো আরো দু একটা সলভ করি। নেক্সট আচ্ছা, বাই দ্য ওয়ে, আজান দিচ্ছে, নামাজের ব্রেক কখন লাগবে আমাকে একটু জানাও। হ্যাঁ, আমি ওই টাইমে নামাজের ব্রেক দিয়ে দিব, সমস্যা নাই কোনো। দেন আমরা আবার ক্লাসে ব্যাক করবো, সমস্যা নেই। ওকে, সো খেয়াল করো এবার এখানে কি আছে? এখানে আছে হচ্ছে গ্লাস। কি আছে? গ্লাস বা কাঁচ। ওকে, কাঁচ আছে। আর বাইরে আছে হচ্ছে বাতাস বা বায়ু। এটা একটা সমকোণী ত্রিভুজ, মানে যে গ্লাসটা এটা একটা সমকোণী ত্রিভুজ এবং তার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজ, তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলও কত হবে? 45 ডিগ্রি হবে। ওকে, দেখো আলো এসে লম্বভাবে পড়ছে তলের সাথে, তার মানে কি? মানে নর্মাল ইনসিডেন্স। আপতন কোণ কত? আপতন কোণ 0 ডিগ্রি। তার মানে আলো ডিরেকশন চেঞ্জ করবে না, বাঁকাবে না, সেই বরাবরই চলে যাবে। নর্মাল ইনসিডেন্সকে আলো দিক বাঁকায়? বাঁকায় না। তার মানে প্রথম তল ভেদ করে আলো চলে যাবে এই বরাবর। কোন বরাবর? একদম এই বরাবর গিয়ে এখানে হিটটা করবে। ঠিক আছে? হিট করবে কোথায়? হিট করবে হচ্ছে আলো এখানে। ওকে, আচ্ছা কত কোণে হিট করবে চিন্তা করে দেখো তো। খেয়াল করো, এই অ্যাঙ্গেল যদি 45 হয়, এটাও 45, কারণ সমকোণী ত্রিভুজ। এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা 45 হলে এটাও কি হবে? 45 হবে। আবার চিন্তা করে দেখো, এই অ্যাঙ্গেলও তো 90 ডিগ্রি, আলো লম্বভাবে এসে পড়ছে না, তাহলে এই অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মধ্যে এইটা হচ্ছে 45, তাহলে এটা কত হবে? 45ই হবে। তিনটা কোণের যোগফল তো 180 হওয়া লাগবে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এইটা অ্যাকচুয়ালি 45 ডিগ্রি। কত? 45 ডিগ্রি। আচ্ছা, এটা কি আমাদের আপতন কোণ? না, কিন্তু এটা কিন্তু আপতন কোণ না গাইস, কেয়ারফুল। এইটা কি আমাদের আপতন কোণ? না, কিন্তু এই কোণ তো আমার বিভেদ তলের সাথে উৎপন্ন হয়েছে। আপতন কোণ কোনটা? অভিলম্বের সাথে যেটা তৈরি হবে। তো আমার দেখা লাগবে অভিলম্বের সাথে কত কোণ তৈরি হয়েছে। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার অভিলম্ব বা অঙ্কিত লম্ব। ঠিক আছে?
এটা হচ্ছে আমার অভিলম্ব। যেই তলের মধ্যে প্রতিসরণ ঘটতে চাবে সেই বিভেদ তলে যেই পয়েন্টে লাইট এসে পড়তেছে ওই পয়েন্টে একটা লম্ব আঁকা লাগবে, সেটা হচ্ছে অভিলম্ব। ভাই আমি তো অভিলম্ব এখানে আঁকলাম না, আঁকার তো দরকার নেই, কিন্তু আলো বাঁকাবেই না, অভিলম্ব একা কি করবা তুমি? চাইলে তুমি এখানেও একটা আঁকতে পারো, দেখো অভিলম্বের সাথে আলোর অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, নর্মাল ইনসিডেন্স, আলো তো বাঁকাবে না। এবং এই পয়েন্ট অভিলম্ব কোনটা? এই পয়েন্ট অভিলম্ব হচ্ছে এইটা। কেন? যেই তলে প্রতিফলন বা প্রতিসরণটা ঘটতে চাবে অভিলম্ব হবে সেই তলের সাথে লম্ব বরাবর। এবং কোন পয়েন্টে আঁকা লাগবে? যেই পয়েন্টে আলোটা এসে পড়বে সেই পয়েন্টে আমার অভিলম্ব আঁকা লাগবে। ওকে, এবং আলোক রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আপতন কোণ বা প্রতিসরণ কোণ। সো আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, মানে এই যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে আপতন কোণ, এবং সেটা দেখো কত, 45 ডিগ্রি। কত? 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি ভাইয়া? এই যে এটা অভিলম্ব না, তলের সাথে লম্ব না, তাহলে টোটাল অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, তার মধ্যে এতটুকু 45, তাহলে এটা কি হবে? 45ই হবে, 90 মাইনাস 45। বুঝতে পেরেছো? সহজ, গুড। তার মানে আলোক রশ্মি আপতিত হয়েছে 45 ডিগ্রি কোণে। প্রশ্ন হচ্ছে এখন কি ঘটবে? এখন কি প্রতিসরণ ঘটবে, নাকি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, নাকি এটাই আমার সংকট কোণ? কেমনে করব? দেখো আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে কাচের প্রতিসরণাঙ্ক, তার মানে আমি সংকট কোণ এখান থেকে বের করে ফেলতে পারি। সংকট কোণ বের করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে চলো এখানে কি হবে, আমরা জানি যে সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু, বাইরের মাধ্যম তো বায়ু, তাও চাইলে লিখতে পারো μ2 বাই μ1, মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1.5। সো এখানে তুমি যদি থিটা সির মান বের করো সেটা আসবে 42 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি। তার মানে এই যে সংকট কোণ সেটা হচ্ছে 42 ডিগ্রি কার? কাছের। আলো এসে পড়ছে কত কোণে? 45 ডিগ্রি কোণে। সংকট কোণের চেয়ে বড় কোণ না? বড় কোণ। তাহলে কি ঘটবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সো আই যেহেতু গ্রেটার দ্যান থিটা সি, তার মানে এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কেন? কারণ আপতন কোণটা সংকট কোণের চেয়ে বড়। ওকে, যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তারপর কি হবে বলো? আলোক রশ্মি পুরাপুরি প্রতিফলিত হয়ে চলে যাবে কোন দিকে? প্রতিফলনের সূত্র মেনে। তো তুমি যদি খেয়াল করো এখানে প্রতিফলিত রশ্মিটা যাবে হচ্ছে এই বরাবর, একদম এই বরাবর যাবে। কেন ভাইয়া, কেন এই বরাবর যাবে? প্রতিফলনের সূত্র মানা লাগবে না? এই অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয় এটাও কত হওয়া লাগবে? অবশ্যই 45 ডিগ্রি হওয়া লাগবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেল আপতন কোণ কত? 45 ডিগ্রি। ঘটতেছে কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে প্রতিফলন কোণ কত হবে? 45 ডিগ্রি, মানে অভিলম্বের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। ভাই আপনি কেমনে বুঝলেন এটা 90 ডিগ্রি? দেখো বোঝার খুব সহজ উপায় আছে। এটা 45, এটা যদি 45 হয় তাহলে এটাও 45। কেন? কারণ এটা তো অভিলম্ব। অভিলম্ব বিভেদ তলের সাথে কত কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 45 হয় এটা হবে 90 মাইনাস 45, মানে 45। এবার তুমি এই ত্রিভুজটার দিকে তাকাও। কোন ত্রিভুজটা? এই ত্রিভুজ। এই ত্রিভুজের এই অ্যাঙ্গেল 45, এই অ্যাঙ্গেল 45, তাহলে এই অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এই যে বিভেদ তলটা, এই বিভেদ তলে আলো এসে হিট করতেছে কত কোণে? 90 ডিগ্রি কোণে। মানে নরমাল ইনসিডেন্স, যদি নরমাল ইনসিডেন্স ঘটে আলোক রশ্মি যেই বরাবর আসছে সেই বরাবরই বের হয়ে চলে যাবে। সো আলো চলে যাবে এই বরাবর। বুঝেছো? তাহলে আলো এইভাবে আসবে, একদম এই বরাবর চলে যাবে। ঠিক আছে, তার মানে এখানে হবে একবার নরমাল ইনসিডেন্স, এখানে হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এখানে হবে আরেকবার নরমাল ইনসিডেন্স। এই হচ্ছে আলোর গতিপথ। ক্লিয়ার গাইস? সহজ কিন্তু, হ্যাঁ, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, তোমার বুঝতে পারা লাগবে এখানে হইছেটা কি বা হচ্ছেটা কি। যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোণের কনসেপ্টটা ক্লিয়ার থাকে খুব সুন্দর মতো তুমি এগুলো ড্র করে আসতে পারবা, সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, আরেকটা দেখা হচ্ছে, দেন তোমাদের একটা করতে দিই এবং একসাথে নামাজের ব্রেক দিই। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে এটা কি বলছে? বলছে কাচের প্রতিসরণাঙ্ক 1.5 হলে আলো কোন দিকে যাবে। ওকে, এটাও একটা সমকোণী ত্রিভুজ এবং এটা একটা গ্লাস। এটা কি? এটাও একটা গ্লাস। ওকে, এবং বাইরে কি আছে? বাইরে আছে বাতাস বা এয়ার। ঠিক আছে, আলো এসে কিভাবে পড়ছে? দেখো নরমাল ইনসিডেন্স ঘটছে, লম্ব বরাবর আলো এসে পড়ছে। তাহলে বলো লম্ব বরাবর যদি আলো এসে পড়ে, আলো তো বরাবরই যাবে, বাঁকানোর কোনো সুযোগ নেই। তাহলে আলো যাবে কোন দিকে? আলো যাবে হচ্ছে একদম এই বরাবর। ঠিক আছে, একদম এই বরাবর হচ্ছে আলোটা চলে যাবে। ওকে, এই বরাবর আলো যাওয়ার পর এখানে কোনো একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে সেটা আমরা কেমনে বের করবো? খেয়াল করে দেখেন, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা যদি 30 হয় এটা কত হবে? 60 ডিগ্রি হবে। কেন? কারণ এই যেটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, তিনটা অ্যাঙ্গেলের যোগফল হওয়া লাগবে 180।
তাহলে আমার যে রশ্মিটাই সে আপতিত হইল, সে কত কোণ আপতিত হইল? ভাই এটা 30, এটা 60, তাহলে এটা কত? এটা হচ্ছে 30 ডিগ্রি। ভাই 30 ডিগ্রি কোণ আপতিত হয়েছে না, 30 ডিগ্রি তো বিভেদ তলের সাথে কোণ ভাই, অভিলম্বের সাথে কোণ বের করা লাগবে। অভিলম্ব কোনটা? ওই পয়েন্টে বিভেদ তলের সাথে একটা লম্ব আঁকো, সেটা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্ব হচ্ছে এইটা। আপতিত রশ্মি অভিলম্বের সাথে কত কোণ উৎপন্ন করবে? অভিলম্বের সাথে উৎপন্ন করবে 60 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। ভাই কেমনে বুঝলেন 60 ডিগ্রি? দেখো এটা অভিলম্ব না, এটা কি? এটা অভিলম্ব না। অভিলম্ব তার মানে টোটাল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মধ্যে এতটুকু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা কি হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে আলো এসে পড়ছে কত কোণে? 60 ডিগ্রি কোণে। এবার কাচের সংকট কোণ কত? আমার তো দেখা লাগবে এখানে কি ঘটবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নাকি প্রতিসরণ, কিছু তো একটা ঘটবে। বলো কাচের সংকট কোণ কত? আমরা জানি sin থিটা সি ইজ ইকুয়ালস টু মিউ 2 বাই মিউ 1। বাইরে কি আছে? বাতাস, তার মানে 1। ভিতরে কি আছে? কাচ, তার মানে 1.5। তাহলে থিটা সি কত? 42 ডিগ্রি। ওকে, দেখো তো আপতন কোণটা এই সংকট কোণের চেয়ে বড় নাকি বড় না? বলো, আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় নাকি বড় না? আপতন কোণ কত? 60 ডিগ্রি। সংকট কোণ কত? 42 ডিগ্রি। তার মানে আপতন কোণ ইজ গ্রেটার দ্যান সংকট কোণ। যেহেতু আপতন কোণটা সংকট কোণের চেয়ে বড়, তাহলে এখানে কি ঘটবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি ঘটবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলে কি হবে? আলোক রশ্মি বাঁকায় আবার এই মিডিয়ামেই ফিরে আসবে। কোন দিক বরাবর ফিরে আসবে? আলোক রশ্মি ফিরে আসবে এই দিক বরাবর, এরকম একটা ডিরেকশনে ফিরে আসবে আর কি, এরকম কিছু একটা হবে। ঠিক আছে, এভাবে সে ফিরে আসবে এবং এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 60 ডিগ্রি। বুঝেছো কি হবে? 60 ডিগ্রি হবে। বুঝেছি, সহজ একদম। দেন হচ্ছে এখান থেকে আমাদের কিছু একটা ঘটবে আলটিমেটলি। চাইলে এটাও বের করা সম্ভব, কি ঘটবে না ঘটবে তুমি সেটাও বের করতে পারো। চলো সেটাও যদি বের করি, হালকা একটু কমপ্লেক্স হবে, এতটুকু আর কিছু না। এখানে আবার হচ্ছে একটা প্রতিসরণ ঘটবে। কিভাবে প্রতিসরণ ঘটবে দেখো, দেখাই তোমাদেরকে একটু। চলো, যদি একটু কমপ্লেক্স হবে, এত কমপ্লেক্স আসা উচিত না, বাট তাও চাইলে বের করা সম্ভব। ঠিক আছে, আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে। কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা। এবং এই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারলেই হচ্ছে এখন আমরা দেখতে পারবো এখানে আসলে একটা প্রতিসরণ ঘটতেছে এবং প্রতিসরণ ঘটে আলটিমেটলি আমাদের আলোক রশ্মি যেটা আছে সেটা এই বরাবর বের হয়ে চলে যাবে। যেহেতু ঘন মাধ্যম থেকে আলগা মাধ্যমে যাচ্ছে, আলোক রশ্মি তো অভিলম্ব থেকে অবশ্যই দূরে সরে যাবে। ওকে, তো চাইলে তুমি হচ্ছে এটা বের করতে পারো, বের না করলেও কোনো সমস্যা নেই, এই পর্যন্ত দেখায় আসলেও হয়ে যাচ্ছে। তোমার জাস্ট বোঝার লাগবে এখানে একটা নর্মাল ইনসিডেন্স ঘটতেছে, এখানে হচ্ছে একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতেছে এবং এখানে হচ্ছে প্রতিসরণ ঘটবে। ওকে, এবং এই জিনিস যদি আসে তোমাদের এইচএসসি পরীক্ষায়, এই জিনিস কখনো আসবে না, এটা তো আমি তোমাদের পড়াচ্ছি প্রিজমের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এইচএসসি পরীক্ষায় তোমার এরকম কখনো ছবি আঁকতে বলবে না যে আলো কোন দিকে যাচ্ছে, বুয়েটা আসতে পারে, তোমাকে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিবে, দিয়ে বলবে আলো কোন দিকে যাবে ছবি এঁকে দেখাও। তখন তোমার বোঝা লাগবে কোন জায়গায় হচ্ছে নর্মাল ইনসিডেন্স আলো সরল পথে যাবে, কোন জায়গায় হচ্ছে সংকট কোণে গিয়ে আলো পড়তেছে, কোথায় হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, এগুলা তোমার বুঝতে পারা লাগবে, আর কোথায় বা প্রতিসরণ ঘটবে। সো যেখানে যেটা হবে সেটা তোমার প্রপারলি আঁকা দিয়ে আসা লাগবে, তাহলেই আর কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছি? সো হচ্ছে মোটামুটি কাহিনী আমাদের একটা আপনাদের করতে দেই এবং একই সাথে নামাজের ব্রেক দিয়ে আপনারা নামাজ পড়ে আসেন আর এইটা এসে সলভ করার চেষ্টা করেন। কোনটা? পরেরটা, এই যে এইটা, এটা একটু সলভ করার ট্রাই করো। বলছে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। প্রশ্ন হচ্ছে আলো কোন দিকে যাবে। ঠিক আছে, আলো এসে পড়ছে হচ্ছে এভাবে লম্ব বরাবর। ঠিক আছে, এভাবে লম্ব বরাবর হচ্ছে আলো এসে পড়ছে। ওকে, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, প্রশ্ন হচ্ছে আলো এখন কোন দিকে যাবে, এই আলোর গতিপথটা তোমার আঁকা লাগবে। ওকে, সো ট্রাই টু সলভ ইট। চলো দেখি পারো কিনা। ট্রাই টু সলভ ইট। না পারলে আমি তো আছি, কোনো কিছু না বুঝলে কমেন্টে বইলো, আমি হচ্ছে এসে বলে দিব। ঠিক আছে, তার আগে নিজের একবার চেষ্টা করেন এর ছবিটা আঁকার, যে আলো হচ্ছে কোন দিকে যাবে, কোথায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, কোথায় নর্মাল ইনসিডেন্স, কোথায় প্রতিসরণ ঘটবে। আশা করি এখন তো অন্তত পারা উচিত, নিজে একটু চেষ্টা করো। ঠিক আছে, চলো চেষ্টা করো সবাই। হ্যাঁ, এই যে ব্রেক, এই যে আজানের ব্রেক, আজানের ব্রেক, নামাজ পড়ে আসেন।
সলভ করছিস? কাদেরকে সলভ করতে দিয়া যায় আমি ভাই, এরা নাকি সলভ করবে। সলভ করছিস রে? যদিও ব্রেকটা মনে হয় খুব বেশি বড় হয় নাই, আমরা একটু অপেক্ষা করি বাকিরা আসুক। দাদা সিলেবাসটা দ্রুত শেষ করলে ভালো হয়, জানুয়ারিতে টেস্ট পরীক্ষা, এর আগে ফুল সিলেবাস শেষ করা উচিত আমাদের। হ্যাঁ, এটাই তো টার্গেট। এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার, পরেরগুলো তো সব ছোট চ্যাপ্টার। মানে হচ্ছে তোমার কি বলে, এরপর আমাদের চ্যাপ্টার বাকি থাকতেছে কয়টা? মেইন চ্যাপ্টার থাকতেছে 4টা, তাই না? তার মধ্যে বড় চ্যাপ্টার হচ্ছে একটাই, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 10। তাও সেটা খুব বেশি লেকচার লাগবে না। আর তোমাদের তো হচ্ছে বাকি যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো তো আমরা আর্কাইভে দিয়ে রাখছি। সো তোমার যদি কোনো ইমার্জেন্সি থাকে তুমি বাকি চ্যাপ্টারগুলো আর্কাইভ থেকেও শেষ করে ফেলতে পারো, এবং সেখানে যথেষ্ট ভালো মতো পড়ানো হয়েছে। ওকে, বাট স্টিল আমার টার্গেট ডিসেম্বরের মধ্যে শেষ করা। এই ব্যাচটা কোনোভাবেই আমি জানুয়ারি পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যেতে চাচ্ছি না। দরকার হলে এক্সট্রা ক্লাস নিয়ে হইলেও ডিসেম্বরের মধ্যে আমাদের শেষ করে দিব। ম্যাক্সিমাম যেটা হইতে পারে, চ্যাপ্টার 11-এর কয়েকটা ক্লাস বাকি থাকতে পারে। চ্যাপ্টার 11-এ হয়তো বা 4-5টা ক্লাস নিব, সেখানে একটু বাকি থাকতে পারে, বাট চ্যাপ্টার 10 পর্যন্ত আমাদের ডিসেম্বরের মধ্যে খুব ইজিলি শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তোমরা কি চেষ্টা করেছো? আচ্ছা, বাকিরা আসুক, আমরা একটু সময় দিই। যারা নামাজ পড়তে গেছে তারা আসুক, আমরা হচ্ছে তোমাদের জীবনের গল্প শুনি, তোমাদের কি অবস্থা। বাই দ্য ওয়ে, এখানে যেগুলো করাইলাম সেগুলো কি বুঝছো কিনা? আলো কিভাবে কোন দিকে যাচ্ছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটতেছে, কখন সংকট কোণে যাবে, এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি? সবাই বুঝতে পারছো? এটা আমাকে একটু জানাইতে হবে। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে আগাবো। ঠিক আছে? ওকে, 48.59 ডিগ্রিতে বের হবে। আরে সেরা সেরা সেরা। দেখো গাইস, এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার হয়, ঠিক আছে, আমরা পরে যখন প্রিজম পড়বো না, নেক্সট ক্লাসেই তো প্রিজম পড়বো, দেখবো প্রিজমটা অনেক মজা লাগবে। কারণ প্রিজমের মধ্যে এই কাহিনী, আলো একবার এই দিক থেকে যাবে, এদিক থেকে, দেখো এরপরেরটা আসলে প্রিজম। এটা কিন্তু আসলে প্রিজম। হ্যাঁ, তোমাকে বলবো না এটা প্রিজম, বাট পরের ক্লাস আমরা এটাই পড়বো। ঠিক আছে? বাট তুমি প্রিজম এখন সলভ করতে পারবা, সমস্যা নেই। তোমার প্রিজম সলভ করার জন্য এখন এক্সট্রা কোনো কনসেপ্ট লাগবে না। এই কনসেপ্ট দিয়ে তুমি প্রিজমের ম্যাথ সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে? ওকে, সো আমরা সবাই আসছি, আশা করি সবাই বুঝতেও পারছি। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, আসো এটা সলভ করি। কি বলছে? কাচের প্রতিসরণাঙ্ক 1.5 হলে আলো কোন দিকে যাবে? তাহলে প্রথমে আমরা সংকট কোণটা একটু বের করেই নিই, কারণ এটা লাগতেছে আলটিমেটলি। সো sin থিটা c ইজ ইকুয়ালস টু 1/μ লিখলাম সরাসরি, যেহেতু অপর মাধ্যমটা হচ্ছে বাতাস। সো 1 ডিভাইডেড বাই 1.5, তাহলে থিটা c হবে হচ্ছে 482 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি। ওকে, সো প্রথমে দেখো আলো এসে পড়ছে 90 ডিগ্রি কোণে, সো নর্মাল ইনসিডেন্স হবে। যদি নর্মাল ইনসিডেন্স হয় তাহলে আলো আসবে কোন বরাবর? আলো আসবে হচ্ছে এই বরাবর। ঠিক আছে? এই বরাবর আলো এসে পড়বে। ওকে, এটা কত? 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয় এটা কত হবে? এটা হবে হচ্ছে 30 ডিগ্রি। কত? 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? এটা 30, এটা 60, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে? 30 ডিগ্রি হবে। যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে বলো অভিলম্ব কোনটা? অভিলম্ব তো এইটা গাইস। কোনটা? এইটা। অভিলম্ব যদি এটা হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা কত? এটা 30, তাহলে এটা হবে হচ্ছে 60, টোটাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে দেখো আপতন কোণ কত? আপতন কোণ হচ্ছে 60 ডিগ্রি, হুইচ ইজ গ্রেটার দ্যান সংকট কোণ। যে সংকট কোণের চেয়ে আপতন কোণ বড় হয় সেখানে কি ঘটে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। যে অ্যান্সারটা বের করলা সে কি 30 ডিগ্রি ধরে সলভ করে দিছো? যাই হোক, এখানে কি ঘটবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, দেন কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের পর আলোক রশ্মি একই অ্যাঙ্গেলে এই বরাবর আসবে। ঠিক আছে? এই বরাবর আসবে। খেয়াল করে দেখো, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও হবে 60 ডিগ্রি। ওকে, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও হবে 60 ডিগ্রি। কেন? একান্তর কোণ ভাই। এটা যদি 60 হয় এটাও কি হবে? 60 হবে। তাহলে এটা যদি 60 হয়, খেয়াল করো অভিলম্ব কোণটা যেই পয়েন্টে এসে আলো পড়ছে সেটাই আমরা একটা লম্ব আঁকবো, সেটা অভিলম্ব। তার মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হবে হচ্ছে 30 ডিগ্রি। কেন? কারণ টোটাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে দেখো এবার আপতন কোণ কত? এইবার আপতন কোণ কিন্তু লেস দেন সংকট কোণ, থিটা সির চেয়ে ছোট। সো এইবার আপতন কোণ হচ্ছে লেস দেন থিটা সি। ওকে, যদি লেস দেন থিটা সি হয় তার মানে এইবার আমাদের প্রতিসরণ ঘটবে। কি ঘটবে? প্রতিসরণ। ওকে, প্রতিসরণ ঘটবে। যদি প্রতিসরণ ঘটে, বল আলো কোন দিকে যাবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো আসতেছে, আলো কি অভিলম্ব থেকে দূরে সরে যাবে না? দূরে সরে যাবে। তাহলে বলো কোন দিকে যাবে? এই যে এই দিক বরাবর আলো চলে যাবে। ঠিক আছে? তার মানে এইটা হবে হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, সেটার মান আমাদের বের করা লাগবে। কিভাবে? দেখো আপতন কোণ 30 ডিগ্রি, যেই মাধ্যমে আপতনটা ঘটতেছে সেটা হচ্ছে কাচ, তাহলে ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক মাল্টিপ্লাইড বাই আপতন কোণের সাইন ইজ ইকুয়ালস টু আলো আসতেছে কোথায়? বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ইনটু সাইন আর। ওকে,
বলো কাচের পরম প্রতিসরণাঙ্ক কত 1.5 সাইন আই, এর মান কত, কত কোণ আপতিত হয়েছে 30 ডিগ্রি কোণে। ওকে, বাতাসের পরম প্রতিসরণাঙ্ক কত 1 মাল্টিপ্লাইড বাই সাইন আর। ওকে, তাহলে 1.5 ইন্টু হাফ ইজ ইকুয়ালস টু সাইন আর, এখান থেকে তোমার আর এর মানটা বের করা লাগবে। তাহলে বলো 1.5/2 শিফট দিয়ে সাইন কত হয় 48.59 ডিগ্রি। হ্যাঁ, অ্যান্সার সঠিক যে দিছিলা কমেন্ট সেকশনে। গুড গুড গুড। তাহলে বলো আলোর একবার কি হবে, প্রথমে হবে নরমাল ইনসিডেন্স। কোথায়? ওই যে প্রথম তলে, তিনটা তলে কিন্তু ঘটনা ঘটছে, ঠিক আছে? আলো কিন্তু তিনটা তলে খেলাধুলা করছে। সো এখানে হচ্ছে নরমাল ইনসিডেন্স, দেন হচ্ছে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, দেন হচ্ছে এখানে কি প্রতিসরণ। তাহলে আলোর গতিপথ কিরকম হবে, এখান থেকে বরাবর আসবে, এই বরাবর যাবে, এই বরাবর বাঁকায় বের হয়ে যাবে। বুঝেছো? পারবো? শিওর? গুড। আসো নেক্সট, পরেরটা কি বলছে খেয়াল করো। একটা প্রিজম আছে, হ্যাঁ আমরা পরের দিন প্রিজম পড়বো, প্রিজমটা দেখতে এরকমই হবে, যদিও জিনিসটা 3D হবে। যাই হোক, তো বলছে প্রিজমটা তরলে নিমজ্জিত অবস্থায় আছে, মানে চারপাশে না একটা লিকুইড আছে। চারপাশে কি আছে? তরল বা লিকুইড। বাতাস নাই, এবার বাতাস নাই, এবার কি আছে? তরল বা লিকুইড। ওকে, ঠিক আছে। ওকে, প্রিজমের পরম প্রতিসরণাঙ্ক √2, মানে হচ্ছে প্রিজমটা যে মেটারিয়াল দিয়ে তৈরি সেটার পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে √2। তরলের পরম প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ, এইটা কেমনে বের করবো ভাইয়া? দেখো কনসেপ্ট বোঝার চেষ্টা করো। খেয়াল করো, প্রথম হয়েছে কি, এখানে একটা নর্মাল ইনসিডেন্স ঘটছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে এখানে হয়েছে কি নর্মাল ইনসিডেন্স। তো যেহেতু নর্মাল ইনসিডেন্স হয়েছে, আলো একদম বরাবর গেছে। এরপর কি হয়েছে খেয়াল করে দেখো, এই তলে আলো বিভেদ তল ঘেঁষে চলে গেছে। বিভেদ তল ঘেঁষে চলে গেছে মানে কি? গ্রেজিং ইমার্জেন্স, মানে আলো আপতিত হয়েছে কত কোণে? সংকট কোণে। তার মানে ভাইয়া এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে সংকট কোণ না। অ্যাঙ্গেল কার সাথে? অ্যাঙ্গেল সব সময় অভিলম্বের সাথে। তাহলে সংকট কোণ কোনটা হবে বলো? আঁকো, ছবি আঁকো, অভিলম্ব আঁকো, এই তলের সাথে লম্ব আঁকছো। এবার দেখো তো আপতন কোণ, এই অভিলম্বের আপতিত রশ্মি অভিলম্বের সাথে কত কোণ উৎপন্ন করছে? এইটা, এইটা হচ্ছে আপতন কোণ। এইটা কি? এইটা হচ্ছে আমাদের আপতন কোণ। সেটা কেমনে বের করা যেতে পারে? খুবই সহজ। দেখো তো, এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হবে না? এই যে অ্যাঙ্গেলটা, আহারে ইস 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 ইস। এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও কি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এই যে ত্রিভুজ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ। এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে বলেন এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি হবে ভাই। আই কত হবে? 60 ডিগ্রি। কেন ভাইয়া, কেন আই 60 ডিগ্রি? এটা অভিলম্ব না? অভিলম্ব মানে কি? বিভেদ তলের সাথে লম্ব, মানে টোটাল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মধ্যে এতটুকু কত? 30 ডিগ্রি। তাহলে এটা কি হবে? 60 ডিগ্রি, 90 মাইনাস 30। তার মানে আলো এসে আপতিত হইছে 60 ডিগ্রি কোণে, এবং এইটাই সংকট কোণ। কেমনে বুঝলেন? এটা যদি সংকট কোণ না হইতো, তাহলে আলো কি বিভেদ তল ঘেঁষে যাইতো, গ্রেজিং ইমার্জেন্স ঘটতো? ঘটতো না। তার মানে এইটা এবার সংকট কোণ। আমরা এবার সংকট কোণের মান জানি, সেখান থেকে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করা লাগবে। তাহলে দেখেন, আমার যে মাধ্যম থেকে আলো আসছে, ঘন মাধ্যম, সেটার প্রতিসরণাঙ্ক হচ্ছে √2, এবং যেই মাধ্যমে আলো গেছে সেটার প্রতিসরণাঙ্ক আমার বের করা লাগবে। কেমনে বের করব? ডিরেক্ট সংকট কোণের ফর্মুলা খেয়াল করে দেখো, sin θc is equals to μ2 বাই μ1। থিটা সির মান কত? কত কোণ আপতিত হইছে, বা সংকট কোণ কত? 60 ডিগ্রি। তাহলে sin 60 is equals to μ2 এর মান আমরা বের করব, μ1 এর মান কত? √2। ওকে, sin 60 এর মান হচ্ছে √3/2 is equals to μ2 divided by √2। তাহলে μ2 এর মান কত হবে? μ2 এর মান হবে √3/2। ঠিক আছে, এটাই হচ্ছে তরলের পরম প্রতিসরণাঙ্ক, যেটা তোমাকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, সহজ। পারবো? জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, কখন কি ঘটে না ঘটে। তাহলে তুমি এরকম প্রবলেম খুব ইজিলি সলভ করে আসতে পারবে। এবং বারবার বলতেছি, বুয়েটে কিন্তু এই জিনিস আসার যথেষ্ট সম্ভাবনা আছে। তোমাকে একটা ছবি দিয়ে দিবে, একটা সিনারিও দিয়ে বলবে আলো কোন দিকে যাবে সেটা একটা ছবি আঁকো, আলোর গতিপথ দেখাও। তখন তোমার এভাবে গতিপথ আঁকা লাগবে, বা গতিপথ দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। তো তোমার কনসেপ্ট খুব ক্লিয়ার থাকতে হবে। পারবো? শিওর? কোনো কনফিউশন নাই? গুড। তাহলে এই টপিকটা দ্য এন্ড, এখনো এন্ড হয় নাই। এখন হচ্ছে আমরা একটা নতুন জিনিস পড়বো। সেটা কি? সেটা হচ্ছে সার্কেল অফ ইলুমিনেশন। এই জিনিসটা কি? আচ্ছা, এইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর টপিক। হ্যাঁ, এটা এইচএসসি তে আসবে না, তুমি বইয়ের মধ্যে মনে হয় এটা খুঁজে পাবা। বাট এটা আহামরি কঠিন কিছু না, সহজ জিনিস। বাট এইচএসসি তে আসার সম্ভাবনা কম, ইঞ্জিনিয়ারিং এ আসার সম্ভাবনা একটু বেশি, একটু না অনেকটাই বেশি।
ইনফ্যাক্ট তুমি যখন ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা তখন আসলে এই চ্যাপ্টার পড়ার সময় এই টপিক তুমি পাবাই, নিশ্চিত তুমি লিখে রাখতে পারো এই টপিক তুমি পাবা, ঠিক আছে? ওকে, জিনিসটা কি, ধরো তুমি একটা সুইমিং পুলে গেছো। কোথায় গেছো? সুইমিং পুলে গেছো। সেই সুইমিং পুলে উপরে এভাবে পানি আছে, ওকে, কি আছে? পানি আছে। এটা হচ্ছে সুইমিং পুলের সারফেস, ওকে, পানি আছে। এবং তুমি কি করছো, একদম পানির নিচে মানে সুইমিং পুলের নিচে একটা লাইট রাখা আছে। কি রাখা আছে? একটা লাইট, ধরো একটা কালারফুল লাইট, নীল বা লাল কোন একটা লাইট। তুমি যখন উপর থেকে দেখবা তুমি আসলে কি দেখতে পারবা বলো তো? সুইমিং পুলের নিচে একটা লাইট আছে, এটা হচ্ছে সুইমিং পুলের পানির সারফেস। তুমি যখন উপর থেকে দেখবা তুমি কি লাইটটা দেখবা? না, তুমি কিন্তু এই লাইট দেখবা না। তাহলে কি তুমি দেখবা পুরা সুইমিং পুল কালারফুল হয়ে আছে? না, তুমি সেটাও দেখবা না। তুমি দেখবা একটা লাইটের সার্কেল। তুমি কি দেখবা জানো? এখানে তুমি দেখবা একটা লাইটের সার্কেল, ওকে, এবং এটাকেই বলা হয় সার্কেল অফ ইলুমিনেশন। কি বলা হয়? সার্কেল অফ ইলুমিনেশন, ওকে। এখন প্রশ্ন অনেকগুলা, এই সার্কেল অফ ইলুমিনেশন কিভাবে তৈরি হয়, কেনই বা এখানে একটা সার্কেল হইলো, বিভিন্ন রকম প্রশ্ন, তাই না? আচ্ছা, আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি যে সার্কেল অফ ইলুমিনেশন তৈরি হচ্ছে কিভাবে। ওকে, প্রথমে ধরো এটা হচ্ছে আমাদের সারফেস, সুইমিং পুলের সারফেস বা পানির সারফেস। নিচে রাখা আছে হচ্ছে একটা লাইট বা লাইট সোর্স, ওকে। এখান থেকে আলো নির্গত হচ্ছে। নিচে তো পানি, উপরে কি? বাতাস। সো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যাচ্ছে, বুঝছো? এটা কি, এখানে নিচে কি আছে? নিচে তো ওয়াটার, পানি, তাই না? উপরে কি? উপরে হচ্ছে বাতাস। পানি কি ডেন্সার মিডিয়াম না? ডেন্সার মিডিয়াম। উপরে কি? লাইটার মিডিয়াম। সো এটা হচ্ছে ওয়াটার হুইচ ইজ ডেন্স, অপটিক্যালি ডেন্সার, ওকে। সো এটা হচ্ছে ঘন মাধ্যম। আর এখানে আছে বাতাস, এটা হচ্ছে রেয়ার মিডিয়াম বা হালকা মাধ্যম, ওকে। তুমি কোথায় আছো? ভাই আমি তো পানির নিচে আছি। না, তুমি পানির উপরে আসো, পানির নিচে থাকা যাবে না। ভাই আছে গরম, পানির উপরে থাকতে তো ইচ্ছা করতেছে না, বাট তাও আপাতত একটু সার্কেল অফ ইলুমিনেশন দেখার জন্য তুমি একটু পানির উপরেই থাকো, ওকে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, আলো যখন পানি থেকে বাতাসে যাবে, মানে তোমার আলোটাকে দেখার জন্য আলোর অবশ্যই পানি থেকে বাতাসে যাওয়া লাগবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়া লাগবে। দেখো তো কি কিভাবে আলো যাবে। প্রথমত একটা লাইট তো একদম লম্বালম্বি যাবে, তাই না? যেই লাইটটা লম্বালম্বি যাবে সেটা অবশ্যই লম্বালম্বি বের হয়ে যাবে। কেন? নর্মাল ইনসিডেন্স করবে, 90 ডিগ্রি কোণে আলো পড়বে, সো এখানে আলো বাঁকানোর কোনো সুযোগ নেই, আলো বরাবর চলে যাবে। চিন্তা করে দেখো তো এই লাইটটার কি হবে? কোনটা ভাইয়া? এই যে এইটা, যেটা এই বরাবর যাবে, সেটার কি হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, একটা নির্দিষ্ট কোণে আলো প্রবেশ করছে, আলো বাঁকাবে না। কোন দিকে বাঁকাবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। সো দেখা যাবে আলো অভিলম্ব থেকে দূরে এ বরাবর চলে গেছে, ঠিক আছে। তারপর একটা লাইট যাবে কোন বরাবর? একটা লাইট যাবে হচ্ছে এই বরাবর। এটা আরো বাঁকাবে, কারণ আপতন কোণের মান বড় হয়ে গেছে। সো দেখা যাবে এই লাইটটা আরো বাঁকায় গেছে, ঠিক আছে। তারপর একটা আলো যাবে হচ্ছে এই বরাবর, দেখা যাবে এই বরাবর আলোটা পড়ার জন্য আলো একদম বিভেদ তল ঘেঁষে চলে গেছে, ঠিক আছে। এবং এর চেয়ে বেশি কোণে যখন আলো গিয়ে আপতিত হবে, তখন সেই আলো পানি থেকে আর বাতাসে যাবে? যাবে না, কারণ আপতন কোণের মান যখন সংকট কোণের চেয়ে বড় হয়ে যাবে তখন তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। সো আলো দেখা যাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আবার পানিতেই ব্যাক করছে, ওকে। তাহলে লাইট থেকে নির্গত সব আলো পানি থেকে কি বাতাসে যাইতে পারবে? পারবে না। একটা নির্দিষ্ট সংখ্যক আলো বাতাসে যাবে, এর চেয়ে বেশি না। সেম কাহিনী এই পাশেও হবে। এই পাশে লাইট যাবে ধরো এই, ঠিক আছে, দেন হচ্ছে এই, ঠিক আছে, দেন হচ্ছে এই, ঠিক আছে, দেন হচ্ছে এই, ওকে। সো দেখা যাচ্ছে এই বরাবর যে লাইটটা যাচ্ছে সেটা এই বরাবর প্রতিসরিত হচ্ছে, এই বরাবর যে লাইটটা যাচ্ছে সেটা এই বরাবর প্রতিসরিত হচ্ছে, ওকে। এখন এই বরাবর যে লাইটটা যাবে কোনটা? এই যে এই বরাবর যেটা, সেটার জন্য দেখা গেল একদম সংকট কোণ বরাবর গেছে, সো বিভেদ তল বরাবর হচ্ছে লাইট চলে গেছে। এর চেয়ে বেশি কোণ আপতিত হইলে আলো আবার আগের মাধ্যমেই ফিরে আসবে। তাহলে এই লাইট এভাবে গেছে এই বরাবর, এভাবে গেছে এই বরাবর, এভাবে গেছে বিভেদ তল বরাবর, এভাবে গেছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সেম কাহিনী এই পাশে, আলো গেছে প্রতিসরণ ঘটছে, আলো গেছে প্রতিসরণ ঘটছে, আলো গেছে সংকট কোণে, বিভেদ তল ঘিসে আলো চলে গেছে, এবং এখানে আলো গেছে সংকট কোণের চেয়ে বড় কোণে, সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটছে। তাইলে পানি থেকে বাতাসে সব লাইট কিন্তু যাইতে পারতেছে না। যেই আলোগুলা পানি এবং বাতাসের মধ্যে যে বিভেদ তল, সেই বিভেদ তলে সংকট কোণের চেয়ে কম কোণে আপতিত হবে, তারাই কেবলমাত্র পানি থেকে বাতাসে যাইতে পারবে। যারা সংকট কোণের সমান কোণে আপতিত হবে তারা বিভেদ তল ঘেঁষে চলে যাবে। যারা সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হবে, মানে এই লাইটের পরের যে কোনো লাইট, ধরো এই বরাবর একটা লাইট গেল, যে কোনো লাইট, এরপরের যে কোনো লাইট,
এই বরাবর গেলে সেটাও ফিরে আসবে, এই বরাবর গেলে সেটাও ফিরে আসবে, এই বরাবর ফিরে আসবে, এই বরাবর ফিরে আসবে, এই বরাবর ফিরে আসবে, সেম কাহিনী এই পাশে, এই বরাবর ফিরে আসবে, এই বরাবর ফিরে আসবে, এই বরাবর ফিরে আসবে। এগুলো তো বাতাসে যাইতেই পারবে না। তো তুমি কি পুরা জায়গা জুড়ে লাইট দেখতে পারবা না? যত দূরে যাবে অ্যাঙ্গেল তো তত বড় হবে, তাই না? দেখো এখানে আপতন কোণ কোনটা? এতটুকু, এখানে এতটুকু, এখানে এতটুকু, এখানে এতটুকু, আপতন কোণ কিন্তু বড় হচ্ছে। সো যত দূরে আলো যাবে আপতন কোণ তত বড় হবে, এবং ঠিক যেই মুহূর্তে আপতন কোণ সংকট কোণকে ক্রস করে চলে যাবে তখন কিন্তু আর ওই রশ্মি পানি থেকে বাতাসে যাইতে পারবে না। তাহলে তুমি কোন পর্যন্ত দেখতে পারবা? তুমি এটাকে দেখতে পারবা, তুমি এটাকে দেখতে পারবা, এটাকে দেখতে পারবা, এটাকে কোনোভাবে দেখতে পারবা, বাট এরপরে কোনো আলোক রশ্মি তুমি আর দেখতে পারবা না, কারণ ওই আলোক রশ্মি বাতাসে আসতেছেই না। সেম কাহিনী এই পাশেও, তুমি এটাকে দেখতে পারবা, এটাকে দেখতে পারবা, এটাকে কোনো রকমে দেখতে পারবা, এটাকে তুমি দেখতে পারবা না, বা এইটার পরে আর কোনোটাকে তুমি দেখতে পারবা না। ওকে, সো আমরা চাইলেও কিন্তু সব লাইটকে দেখতে পারবো না। এটাকে দেখতে পারতেছি, এটাকে দেখতে পারছি, এটাকে পারছি, এটাকে পারছি, এটাকে পারতেছি, এইটাকে পারবো না, কারণ এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে ভিতরে চলে গেছে। সিমিলারলি লাইট তো এই বরাবরও গেছিল, বাট পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে পানির মধ্যে চলে গেছে, ওটা বাতাসে আর আসে নাই। আদারওয়াইজ আমরা পুরাটা জুড়েই লাইট দেখতাম, কারণ আলো তো সব দিকেই ছড়ায়, তাই না? আলো তো সব দিকেই ছড়ায়, তো এই বরাবর তো লাইট যাওয়ার কথা ছিল, বাট ওটা বাতাসে যাইতে পারে নাই। কেন? কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে পানির মধ্যে আবার চলে গেছে। এখানেও একটা বড় কথা, সেটা হচ্ছে ভাইয়া যদি এভাবে লাইট যেত তাহলে তো আমি এরকম একটা লাইন দেখার কথা ছিল, আমি সার্কেল কেন দেখতেছি? জিনিসটাকে 3D-তে চিন্তা করতে হবে। ধরো এখানে লাইট আছে, ঠিক আছে, লাইট এই বরাবরও গেছে, এই বরাবরও গেছে, এই বরাবরও গেছে, এই বরাবরও গেছে, এই বরাবরও গেছে। সো আমি এই বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখব, এই বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখব, এই বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখব, এই বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখব। সো দেখা যাবে সেন্টার থেকে যদি আমি চিন্তা করি প্রত্যেকটা ডিরেকশনে আমি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখতে পারবো। ধরো এই ডিরেকশন আমি দেখবো আর দূরত্ব পর্যন্ত, এই ডিরেকশনেও আর, এই ডিরেকশনেও আর, এই ডিরেকশনেও আর, এই ডিরেকশনেও আর, এই ডিরেকশনেও আর। সো সহজ কথা, আমি দেখতে পারবো আর ব্যাসার্ধের একটা সার্কেল, যে জায়গা জুড়ে লাইটটা ছড়ায় আছে। বাট এই সার্কেলের বাইরে তুমি কোনো লাইট দেখতে পারবে না, কারণ সেই লাইট পানি থেকে বাতাসে আসতেছেই না। এটাকেই বলা হয় কি? সার্কেল অফ ইলুমিনেশন। জিনিসটা কিন্তু 3D-তে চিন্তা করতে হবে। এখানে আমার লাইট আছে, লাইট সোর্স নিচে পানির নিচে রাখা, ঠিক আছে, এই বরাবর লাইট আসছে, সেটা দেখতে পারছি, আর একটু বেশি অ্যাঙ্গেলে লাইট আসছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখতে পারি নাই। সেম কাহিনী তো এই দিকেও ঘটবে, তাই না? এই বরাবর লাইট আসছে, দেখতে পারছি বাতাসে আসছে, বাট আর একটু বেশি অ্যাঙ্গেলে সেম ডিরেকশনে লাইট আসছে, দেখতে পারি নাই, পানির মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে চলে গেছে। এই বরাবরও সেম কাহিনী ঘটবে, এভাবে লাইট গেছে, দেখতে পারছি বাতাসে আসছে, বাট এই ডিরেকশনে বেশি অ্যাঙ্গেলে লাইট গেছে, সেটা আর দেখতে পারি নাই, কারণ পানির মধ্যে চলে গেছে। সো এই কাহিনী সব দিকেই ঘটবে, এই দিকেও ঘটবে, এই দিকেও ঘটবে, এই দিকে, এই দিকে, প্রত্যেকটা দিক ঘটবে, 4 দিকে ঘটবে। সো আমরা দেখতে পারবো আসলে একটা সার্কেল সেন্টার থেকে আর দূরত্ব পর্যন্ত দেখা যাবে, কারণ আর দূরত্বের চেয়ে বেশি দূরত্বে গেলে আপতিত রশ্মির আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হয়ে যায়, তখন সেই লাইটটা প্রতিফলিত হয়ে আবার পানির মধ্যে ফিরে আসে, সেইটা বাতাসে আর আসে না। সেটাকে আমাদের পক্ষে আর দেখা সম্ভব না, কারণ লাইট আসতেছেই না, তুমি দেখবা কই থেকে? ওকে, এজন্যই দেখবা সুইমিং পুলের নিচে যদি একটা লাইট রাখা হয়, উপরে একটা সার্কেল দেখা যায়। পুরা সুইমিং পুল কখনো লাইটে আলোকিত হয় না, ঠিক আছে? একটা সার্কুলার রিজিয়ন তুমি দেখতে পারবা যে জায়গায় একটা লাইট তৈরি হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে সার্কেল অফ ইলুমিনেশন। ক্লিয়ার গাইস? ওকে, এখন এখানে প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন? এই যে সার্কেল অফ ইলুমিনেশন, এটার এরিয়া কত, কতটুকু এরিয়া জুড়ে আমরা সার্কেল অফ ইলুমিনেশনটা দেখতে পারবো? এই এরিয়াটা হচ্ছে আমাদের ফাইন্ড আউট করা লাগবে। কিভাবে করা যায়? চলো আমরা একটু ক্যালকুলেশন করি সার্কেল অফ ইলুমিনেশনের। এ পর্যন্ত বুঝি না সার্কেল অফ ইলুমিনেশন কি জিনিস, আসেন একটু ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করলে আর একটু ক্লিয়ার হবে। ওকে, আমরা একটু সিম্পলি ক্যালকুলেট করব। ধরো এই, ওকে, এখানে হচ্ছে আমার লাইট আছে, কোথায়? এখানে, এখানে আছে হচ্ছে আমার লাইট। ওকে, লম্ব বরাবর যে লাইটটা সেটা তো যাবেই, সেটা কোনো চিন্তা নাই। আমার দেখা লাগবে লম্ব থেকে কত দূরত্ব পর্যন্ত, ধরো লম্ব থেকে, ব্যাপারটা বুঝো, লম্ব থেকে এই ডিস্টেন্সের যে লাইট সেটা যাবে, লম্ব থেকে এই ডিস্টেন্সের যে লাইট সেটাও যাবে, লম্ব থেকে এই ডিস্টেন্সের যে লাইট সেটাও যাবে, লম্ব থেকে এই ডিস্টেন্সের যে লাইট সেটার হবে সংকট কোণ, মানে হচ্ছে গ্রেজিং ইমার্জেন্স। লম্ব থেকে এর চেয়ে বেশি ডিস্টেন্সের যে কোনো লাইট পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো আমার দেখা লাগবে লম্ব থেকে কত দূর পর্যন্ত লাইট বায়ু মাধ্যমে আসতেছে, এটা আমার বের করা লাগবে, তাইলে আমি এরিয়া বের করে ফেলতে পারবো। কারণ লম্ব থেকে যত দূর পর্যন্ত লাইট যাবে সেটাকে ব্যাসার্ধ ধরে একটা সার্কেল চিন্তা করলেই তো হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা একটু দেখি লম্ব থেকে কত দূর পর্যন্ত হচ্ছে লাইট বায়ু মাধ্যমে প্রবেশ করতেছে। আচ্ছা, সবচেয়ে কত কোণে বা সবচেয়ে বড় কোন আপতন কোণের জন্য লাইট প্রতিসরিত হবে?
সংকট কোণের জন্য। সংকট কোণের চেয়ে যদি বড় কোণ নাও তখন আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়ে আবার পানিতে ফিরে আসবে। তার মানে লাস্টের যে লাইট রেটা পানি থেকে বাতাসে আসবে সেটা হচ্ছে সংকট কোণে আপতিত আলোক রশ্মি। সংকট কোণের চেয়ে কম কোণে আপতিত হইলে সেটা তো বাতাসে আসবেই। সংকট কোণে আপতিত হইলে কোনো রকমে বাতাসে আসবে বিভেদ তল ঘেঁষে। বাট সংকট কোণের চেয়ে বেশি কোণে যদি আপতিত হয় তাইলে আর বাতাসের মধ্যে ফেরত আসার কোনো সুযোগই নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ধরলাম এই মিডিয়ামটার ইয়া হচ্ছে μ2 এবং এটা হচ্ছে μ1। ওকে, মোস্ট অফ দ্য কেসেস বাতাস হয়, সেক্ষেত্রে যদি বাতাস হয় তুমি ওইটাকে 1ও চিন্তা করতে পারো। ধরো μ2 ইজ ইকুয়ালস টু হচ্ছে মিউ এবং μ1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, যেহেতু এটা এয়ার হয় নর্মালি। ম্যাক্সিমাম তুমি এটাই পাবা। যদি এয়ার না হয় অন্য কিছু হয় সেক্ষেত্রে এখানে μ1 ব্যবহার করতে হবে, মানে ওই নতুন মাধ্যমটা বা উপরে যে মাধ্যমটা থাকবে তার যে প্রতিসরণাঙ্ক সেটা ব্যবহার করা লাগবে। ওকে, তাহলে বলো সবচেয়ে কোন দূরের লাইটটা বাতাসে আসবে, যেটা সংকট কোণে আপতিত হয়েছে। সংকট কোণের চেয়ে কম কোণে যেগুলো আছে সেগুলো তো অবশ্যই বাতাসে যাবে, বাট সংকট কোণের চেয়ে বেশি কোণে যেগুলো আপতিত হবে সেটা কিন্তু আর বাতাসে ফেরত যাবে না। তো ধরলাম সবচেয়ে দূরের লাইট হচ্ছে এটা। ওকে, এর আগের গুলো অবশ্যই বাতাসে যাবে, বাট এর চেয়ে পরের গুলো আর বাতাসে যাবে না। তার মানে এই যে লাইটটা যেটা এসে পড়ছে সেটা কিভাবে বাতাসে যাবে, একদম বিভেদ তল ঘেঁষে। কেন? কারণ এটা সংকট কোণে আপতিত হয়েছে। ওকে, তাহলে আমি বলতে পারি এই বরাবর যদি আমি একটা অভিলম্ব আঁকি, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে সংকট কোণ থিটা সি, এবং এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ আর ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, ধরো লাইটটাকে আমি রাখছি এইচ মিটার গভীরে। কতটুকু গভীরে? এইচ মিটার। সারফেস থেকে এইচ মিটার গভীরে লাইটটা রাখা হয়েছে। এই ইনফরমেশন তোমাকে দিয়ে দিবে যে সুইমিং পুলের 20 সেন্টিমিটার নিচে 2 মিটার নিচে আমরা লাইট রাখছি। ওকে, সার্কেল অফ ইলুমিনেশনের এরিয়া বের করো বা রেডিয়াস বের করো, এরকম কিছু একটা তোমার বের করতে বলবে, এইচ এর মান তোমার দিয়ে দিবে। সো আমাদের বের করা লাগবে আর এর মানটা, যে সেন্টার থেকে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত লাইট দেখা যাবে, কত রেডিয়াসের বৃত্তে আমরা লাইটটা দেখতে পারবো, বা কত রেডিয়াসের একটা লাইট সার্কেল এখানে তৈরি হবে। সো আমার এই আর বা ম্যাক্সিমাম ডিস্টেন্সটা বের করা লাগবে, যে সেন্টার থেকে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত লাইট দেখতে পারবো। কারণ এর চেয়ে বেশি দূরে যে আলোক রশ্মি আপতিত হবে সেটা তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। ঠিক আছে, আর এর মানটা আমার বের করা লাগবে। কেমনে বের করা যায়? আচ্ছা, খেয়াল করে দেখো, এটা যদি থিটা সি হয় এটাও থিটা সি হবে। কেন? কেন ভাইয়া, কেন এটা থিটা সি হবে? একান্তর কোণ না, এই কোণ আর এই কোণ কি একান্তর কোণ। তাহলে এটা থিটা সি, থিটা সি মানে হচ্ছে সংকট কোণ। আচ্ছা, আমি কি লিখতে পারি এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, tan থিটা সি ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি আর বাই এইচ। আমার কি আর এর মানটা বের করা লাগবে না? তাহলে আর সমান হবে কি এইচ tan থিটা সি। শেষ, এতটুকুই, আর কিছু না। আর সমান কি এইচ tan থিটা সি। তোমরা যদি বলে এরিয়া বের করো, এই সার্কেলের এরিয়া কেমনে বের করে রে? সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। শেষ, এটাই হচ্ছে এরিয়া অফ দ্য সার্কেল অফ ইলুমিনেশন। ঠিক আছে, থিটা সিটা কি? থিটা সিটা হচ্ছে সংকট কোণ। এখন এই সংকট কোণ কেমনে বের করব? সংকট কোণ আই গেস আমরা বের করতে পারি কিভাবে, sin থিটা সি ইজ ইকুয়ালস টু মিউ 2 ডিভাইডেড বাই মিউ 1। আমি মনে উল্টা লিখছি, এটা হবে মিউ 1, এটা হবে হচ্ছে মিউ 2। মিউ 1 সমান মিউ এবং মিউ 2 সমান 1। ঠিক আছে, তার মানে 1 ডিভাইডেড বাই মিউ, এইটা হচ্ছে আমাদের sin থিটা সি। ক্লিয়ার? যদি বাতাস না থেকে অন্য কিছু থাকতো তাহলে এখানে তুমি মিউটুটাকে রেখে দিতা, সেটার যে পরম প্রতিসরণাঙ্ক সেটা বসাইতা। মোস্ট অফ দ্য কেসেস বাতাসই থাকবে। ওকে, আর তুমি চাইলে এখান থেকে tan থিটা সির মানও বের করতে পারো। কিভাবে? খেয়াল করে দেখো, তুমি সাইনের মান জানো হচ্ছে 1 বাই মিউ। সাইন মানে কি? ভূমি, ভূমি না সরি লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে আমাদের যে লম্ব সেটার মান 1, অতিভুজের মান হচ্ছে মিউ। তাহলে এইচ সমান কত হবে? খেয়াল করে দেখো, এইচ সমান হবে, যদি আমি এখান থেকে চিন্তা করি, এইচ ইজ ইকুয়ালস টু রুট ওভার অতিভুজ স্কোয়ার্ড মাইনাস ভূমি স্কোয়ার্ড, মানে হচ্ছে মিউ স্কোয়ার্ড মাইনাস 1। এটা হচ্ছে এইচ, নর্মাল ত্রিকোণমিতি। এবং tan থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এই যে এটা হচ্ছে লম্ব, ভূমি কোনটা? এইচ, তার মানে 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ স্কোয়ার্ড মাইনাস 1। ভাইয়া এই পার্টটা না আমি ঠিক বুঝলাম না, ঠিক আছে বুঝাই দিচ্ছি। খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করো। তোমাকে বলা হয়েছে এটা হচ্ছে থিটা সি, এবং সাইন থিটা সি সমান আসছে কি 1 বাই মিউ। সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু 1 বাই মিউ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব যদি 1 হয় অতিভুজ হচ্ছে মিউ। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস মিউ স্কোয়ার্ড মাইনাস 1, অতিভুজ স্কোয়ার্ড মাইনাস লম্ব স্কোয়ার্ড। তাহলে tan থিটা সি সমান কত হবে?
লম্ব ডিভাইডেড বাই ভূমি 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। সো ট্যান থিটা সির মান পেয়ে গেছো, তাহলে আর কত হবে এখানে এইচ কইরে, এখানে একটা এইচ আছে, হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই এইচ। তাহলে বলো আর সমান কত হবে, আর সমান হবে এইচ ট্যান থিটা সি, এবং ট্যান থিটা সির মান হচ্ছে এইটা, তার মানে আর ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। ওকে, বাট এটা কখন খাটবে, এটা খাটবে যখন হচ্ছে উপরের মাধ্যমটা বাতাস, উপরের মিডিয়ামটা কি বাতাস। ওকে, মিডিয়াম বাতাস, যদি উপরের মিডিয়াম বাতাস বা অন্য কিছু হয়, তাহলে প্রথমে আমরা সংকট কোণটা বের করে নিব, থিটা সির মান বের করে নিব, বের করে জাস্ট এখানে বসাই দিব, আর কিছু না। ঠিক আছে, সহজ, জাস্ট তুমি এটা মনে রাখো, আর ইজ ইকুয়ালস টু এইচ মাল্টিপ্লাইড বাই ট্যান থিটা সি। থিটা সিটা হচ্ছে সংকট কোণ। সো যদি দুইটা অন্য অন্য মাধ্যম হয়, ধরো পানি আর উপর আছে ঘন বাতাস, সো তাদের জন্য সংকট কোণটা বের করে দেন থিটা সির মান বসাই দিতে হবে। আর যদি বাতাস হয় উপরে, দেন তুমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নাই কোনো। আর এরিয়া কেমনে বের করবা, পাই আর স্কোয়ার সার্কেলের এরিয়া। বুঝছি? ওকে, এখন এখান থেকে প্রশ্ন কেমনে আসতে পারে, প্রশ্ন আসতে পারে হচ্ছে এইভাবে। দেখো কি বলছে, কাঁচ ফলকের 10 সেন্টিমিটার নিচে একটা আলোক উৎস রাখা হলো। ওকে, কাচের প্রতিসরণাঙ্ক 1.5 হলে কতটুকু ক্ষেত্রফল জুড়ে আলো দেখা যাবে। তার মানে কাচের উপরে কি আছে, বাতাস, কোনো কিছু বলে নাই মানেই হচ্ছে কাচের উপরে কি আছে, বাতাস। তাহলে ধরো এই আমাদের একটা কাঁচ ফলক আছে, ওকে, তার ভিতরে বা নিচে আমরা কি রাখছি, একটা লাইট রাখছি, লাইট সোর্স। ঠিক আছে, এখান থেকে আলো বের হয়েছে এবং দেখা গেছে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে, যদি আমি এটাকে 3D চিন্তা করি এভাবে, ওকে, যদি এভাবে এটাকে একটা বক্সের মতো চিন্তা করো, একটা 3D, দেখা যাবে এটার উপরে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আমরা লাইট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের সার্কেল অফ ইলুমিনেশন, এবং সেটার এরিয়া তোমার বের করা লাগবে। কেমনে বের করবা, প্রথমেই সার্কেলের রেডিয়াস বের করো। রেডিয়াস বের করার ফর্মুলা কি, আর ইজ ইকুয়ালস টু এইচ মাল্টিপ্লাইড বাই ট্যান থিটা সি। এইচটা কি, কতটুকু নিচে সারফেস থেকে কতটুকু নিচে লাইট আছে, কতটুকু নিচে, 10 সেন্টিমিটার নিচে। তার মানে এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে 10 সেন্টিমিটার। কত, 10 সেন্টিমিটার। এবার তুমি জাস্ট মান বসাও, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এবং ট্যান থিটা সি সমান কত হবে। দেখো তুমি চাইলে বের করতে পারো, প্রথমে চাইলে এভাবে করতে পারো যে সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু 1 বাই মিউ। মিউ এর মান দেওয়া আছে 1.5, সো এখান থেকে তুমি থিটা সির মান পেয়ে যাবা কত, 42 ডিগ্রি। দেন সেখান থেকে তুমি ট্যান 42 এর মান বের করে ফেলতে পারো, সেটার জন্য তুমি ওই মানটা এখানে বসাই দিলেই হয়ে যাবে। অথবা তুমি ট্যান থিটা সি সমান সরাসরি লিখতে পারো 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1, শেষ। তাহলে এখানে আছে 10, নিচে হচ্ছে রুট ওভার মিউ মানে হচ্ছে 1.5, 1.5 এর স্কোয়ার মাইনাস 1 এত সেন্টিমিটার। এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, 1.5 এর স্কোয়ার মানে কি 2.25, মাইনাস 1 মানে হচ্ছে 1.25, তো নিচে আসবে কত, 1.25। আচ্ছা লেখো, 1.5 স্কোয়ার মাইনাস হচ্ছে 1, 1.25 রুট ওভার উপরে আসে হচ্ছে 10 ডিভাইডেড বাই অ্যান্সার কত আসে, আসে হচ্ছে 8.944 সেন্টিমিটার। রেডিয়াস, আমার কি লাগবে, এরিয়া, কতটুকু ক্ষেত্রফল জুড়ে দেখা যাবে লাইট। তাহলে বলো এরিয়া কত হবে, এরিয়া হবে হচ্ছে পাই আর স্কোয়ার, পাই হচ্ছে 3.14 আর কত 8.944, কত 8.944, তার উপর স্কোয়ার এত সেন্টিমিটার স্কোয়ার, শেষ। বুঝেছেন, দিস উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, কনসেপ্ট কিন্তু একদম সহজ, হ্যাঁ, ফর্মুলা অনেক সহজ। মানে এই চ্যাপ্টারে বলছিলাম না যে ফর্মুলা কঠিন না, মানে অনেক কিছু, এটাই হচ্ছে সমস্যা, সব কিছুই সহজ বাট সো মেনি থিংস। ওকে, দেখেন বুঝছেন কিনা, বুঝলে হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। দুইটা আপনাদের পরিচিত টপিক, একটা হচ্ছে মরীচিকা। মরীচিকা সম্পর্কে অলরেডি আমরা 9-10-এ পড়ে আসছি, বাট অনুধাবনমূলক প্রশ্নে চলে আসতে পারে, সো আমরা মরীচিকার কনসেপ্ট একটু ক্লিয়ার করে রাখবো, যেহেতু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্যই হচ্ছে মরীচিকা হয়, সো আমরা একবার বুঝে রাখবো। আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, তোমরা আইসিটির মধ্যে অপটিক্যাল ফাইবার নিয়ে পড়াশোনা করার কথা, আমি হচ্ছে এখানে আরেকটাবার একটু বলে দিব, কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অপটিক্যাল ফাইবারের মধ্যেও দেখা যায়। ইনফ্যাক্ট অপটিক্যাল ফাইবারে যে লাইট সিগন্যাল যায় কিভাবে যায়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে, সেটাই হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, দেখেন বুঝছেন কি না এই পর্যন্ত, ক্লিয়ার? ওকে ভাইয়া কি করেন, গান গাচ্ছি, গান গাচ্ছি, তুমি শুনবা, জলসা হচ্ছে জলসা, আসো। কি করেন ক্লাসের মধ্যে যা বলে কি করেন, মানে কি আর বলবো এদেরকে আমি। দেখো গাইস, ক্লিয়ার কি না, আমরা সামনে আগাবো। তাহলে যদি সার্কেল অফ ইলুমিনেশন আমরা বুঝে থাকি, আমরা এখন সামনের দিকে ধাবিত হব, কারণ আমাদের এখন মরীচিকা পড়া লাগবে এবং একই সাথে আমাদের পড়া লাগবে হচ্ছে অপটিক্যাল ফাইবার। এই দুটো পড়লে আমাদের কমপ্লিট। ওকে,
বুঝতে পারছি তো মনে হয় না? কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাই দিও, সামনে আগে যাচ্ছি। লেটস গো। ওকে, মরিচিকা। আচ্ছা, মরিচিকার ব্যাপারটা কি ছিল দেখো। তুমি ধরো মরু অঞ্চলে গেছো, ঠিক আছে, মরু অঞ্চলে তুমি একটা উট নিছো, উট নিয়ে তুমি ঘুরতেছো। এখন মরুভূমির মধ্যে পানি টানি নাই, তাই না? এখন তুমি হঠাৎ করে দেখলা যেখানে একটা গাছ আছে, ধর একটা গাছ, তুমি গাছটাকে দেখছো এবং এখানে না গাছের একটা প্রতিবিম্ব তুমি দেখতে পাচ্ছ উল্টা ঠিক গাছের নিচে। তখন তোমার কাছে কি মনে হবে? আচ্ছা, এখানে তো গাছের আমি একটা ছবি দেখতে পাচ্ছি বা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি উল্টা, তার মানে অবশ্যই এখানে মনে হয় পানি আছে। বাট তুমি ওখানে যা দেখবা পানি নাই, তুমি যেটা দেখছো সেটা আসলে ভুল। এটা কি আমরা বলি হচ্ছে মরিচিকা। এখন কথা হচ্ছে যদি এখানে পানি নাই থাকে তাহলে উপরে আমি গাছও দেখলাম, আবার নিচে আমি গাছের একটা প্রতিবিম্বও দেখলাম। এইটা কেমনে সম্ভব? এটা আমি কিভাবে দেখতে পারি? এটাই দেখা যায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। কিভাবে চলেন একটু বোঝার চেষ্টা করি। ওকে, এখন মরু অঞ্চলে বা যেখানে মরুভূমি, সেখানে তো বাতাস অনেক গরম, তাই না? অনেক টেম্পারেচার, লাইক ধরো 50 ডিগ্রি সেলসিয়াস, 55 ডিগ্রি, বিশাল তাপমাত্রা। তো দেখা যায় এটা যদি আমার মরুভূমি হয়, ধরো এটা মরুভূমি বা মরুভূমির সারফেস, ওকে, তার উপর আমরা কয়েকটা বাতাসের লেয়ার নিচ্ছি। লেট সাপোজ এই হচ্ছে একটা লেয়ার, ওকে, এই হচ্ছে আর একটা লেয়ার, ওকে, এই হচ্ছে আর একটা লেয়ার, ওকে, এবং এই হচ্ছে আর একটা লেয়ার, ওকে। দেখা যায় নিচের লেয়ারটা অনেক গরম, একদম যেটা বালু সংস্পর্শ লেয়ার, যেটা ওটার তাপমাত্রা হবে অনেক বেশি। তার উপরের লেয়ারের টেম্পারেচার আর একটু কম, তার উপরের লেয়ারের টেম্পারেচার আর একটু কম। সো যত আমরা উপরের দিকে যাব টেম্পারেচার তত কমবে। মাথায় রাখতে হবে, আমরা যত উপরের দিকে যাব তত কি হবে? টেম্পারেচার কমবে, এবং টেম্পারেচার যত কমবে প্রতিসরণাঙ্ক তত বাড়বে। ওই জায়গার পরম প্রতিসরণাঙ্ক কি হবে? তত বাড়তে থাকবে। গরম বাতাসের প্রতিসরণাঙ্ক কম, ঠান্ডা বাতাসের প্রতিসরণাঙ্ক কি? বেশি, তুলনামূলক বেশি, খুব বেশি না বাট বেশি। ওকে, তার মানে নিচের যে লেয়ারটা আছে তার প্রতিসরণাঙ্ক কি? কম। উপরের লেয়ারের প্রতিসরণাঙ্ক তার চেয়ে বেশি, তার উপরের লেয়ারের প্রতিসরণাঙ্ক আরো বেশি, তার উপরের লেয়ারের প্রতিসরণাঙ্ক আরো বেশি। তো চিন্তা করো তো, উপর থেকে যদি আলো নিচের দিকে আসতে থাকে তার কাছে কি মনে হবে? সে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে, তাই না? উপর থেকে যখন আলো আসবে, উপরে তো প্রতিসরণাঙ্ক বেশি, যত উপর উঠবো প্রতিসরণাঙ্ক কি হবে? বাড়তে থাকবে। নিচে প্রতিসরণাঙ্ক কম, যেখানে প্রতিসরণাঙ্ক বেশি সেটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, যেখানে প্রতিসরণাঙ্ক কম সেটা অপটিক্যালি রেয়ারার বা হালকা মাধ্যম। ওকে, সো উপরে প্রতিসরণাঙ্ক বেশি, উপর থেকে যদি লাইট নিচের দিকে আসে আলোর কাছে কি মনে হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো আসতেছে। ওকে, তাহলে ধরেন এখানে হচ্ছে একটা গাছ আছে। কোথায় ভাইয়া? গাছ তো দেখি না। এই যে এখানে চিন্তা করো, এখানে আছে হচ্ছে একটা গাছ, বিশাল একটা গাছ, মরুভূমির মধ্যে তৈরি হয়েছে। ওর জীবনে খুব বেশি কাজ কাম নাই, তৈরি হয়েছে আর কি মরুভূমির মধ্যে। ওকে, এবং এখানে আছে তুমি। কোথায় ভাইয়া? তুমি ধরো আছে এখানে, ঠিক আছে, এখানে তুমি আছো। ভাইয়া আমি এত উপরে? ধরো না, জীবনে কি উপরে ওঠার ইচ্ছা নাই? উপরে উঠাইলেই মানুষকে নিচে নামতে চায়, এটা হচ্ছে সমস্যা। যাই হোক, তো ধরো এই গাছ থেকে আলো এসে পড়লো। কোথায় এসে পড়লো ভাইয়া? আলো এসে পড়লো এখানে। কোথায়? এখানে। আচ্ছা, আলো যখন বাতাসের এই লেয়ার থেকে এই লেয়ারে আসবে, আলো কি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে না? হালকা মাধ্যমে আসতেছে। তাহলে আলো অভিলম্ব থেকে দূরে বাঁকায় যাবে, ঠিক আছে। দেন আবার যখন আলো এখানে এসে পড়বে তখনও কি সে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে না? তাহলে আলো অভিলম্ব থেকে আবার দূরে বাঁকায় যাবে। এভাবে বাঁকাইতে বাঁকাইতে যখন আলো আরেকবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতে যাবে, দেখা যাবে সংকট কোণের চেয়ে বেশি কোণ আপতিত হয়েছে। খেয়াল করে দেখো, এখানে আপতন কোণ কোনটা? এখানে আপতন কোণ হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে আপতন কোণ কোনটা? এখানে আপতন কোণ হচ্ছে এইটা। সো এই পর্যন্ত আপতন কোণ সংকট কোণের চেয়ে ছোটই ছিল। ওকে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো আসতেছে, এখন পর্যন্ত সংকট কোণের চেয়ে ছোট ছিল। যখনই এই মাধ্যম থেকে এই মাধ্যমে আলোটা যাইতে গেছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, দেখা গেল আপতন কোণ হয়ে গেছে গ্রেটার দেন সংকট কোণ, ঠিক আছে। কি হয়েছে? আপতন কোণটা সংকট কোণের চেয়ে বড় হয়ে গেছে। আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়ে যায় তখন কি ঘটবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সো দেখা যাবে আলো এবার নিচের দিকে না গিয়ে আলো যাবে এই দিকে। কোন দিকে? আলো যাবে এই দিকে। এখন দেখো তো আলো কোন দিকে যাচ্ছে? আলো যাচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে। নিচের দিকের মাধ্যম হালকা, উপরের দিকের মাধ্যম ঘন। সো এবার আলো নিচ থেকে উপর উঠতেছে, মানে
হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। আচ্ছা, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় আলো কি করে? অভিলম্বের দিকে বাঁকায়। সো দেখা যাবে আলো আসতেছে অভিলম্বের দিকে সরে, ঠিক আছে? দেন আবার সে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, আলো আর একবার অভিলম্বের দিকে বাঁকাবে এবং তোমার চোখে গিয়ে পৌঁছাবে। তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে লাইট তো আসতেছে এখান থেকে। কোথা থেকে? তোমার কাছে মনে হবে লাইট তো আসতেছে ভাই এখান থেকে, ঠিক আছে? অনেক লম্বা হয়ে গেছে যদিও, দুঃখিত, বাট তোমার কাছে মনে হবে লাইট আসতেছে এখান থেকে। তাহলে এই যে এই লাইটটা আসতেছিল এখান থেকে, বাট তুমি এটার ইমেজ দেখবা কোথায়? এখানে না, তুমি এটার ইমেজ দেখবা এখানে, ঠিক আছে? বুঝতে পারছো? এবং তুমি এটাকেও দেখতে পারবা কিভাবে, এখান থেকে বরাবর লাইট যাবে না, এখান থেকে তো বরাবর লাইট যাবে, তাই না? সো বরাবর যে লাইটটা যাবে সেটাকেও তুমি দেখতে পারবা। তোমার কাছে মনে হবে যে এখানে তো একটা গাছ আছে, ঠিক আছে, বাট গাছের থেকে যেই লাইটটা এই দিক গেছিল সেটা নিচে না গিয়ে এভাবে বাঁকায়া তোমার চোখে যাবে এবং তোমার কাছে মনে হবে আলো আসতেছে এখান থেকে। তুমি এখানে গাছের একটা ইমেজও দেখতে পারবা। তার মানে তুমি গাছও দেখতে পারবা, গাছের নিচে গাছের একটা ইমেজও দেখতে পারবা। তোমার কাছে কি মনে হবে ইমেজটা কেমনে তৈরি হয়েছে? অবশ্যই এখানে মনে হয় পানি আছে, পানির মধ্যে তৈরি হয়েছে। তুমি তো মনে করো উট টুট ছুটে টোটো করে এখানে চলে আসছো, এই যে দেখছো পানি নাই, পুরাটা একটা ধোকা, ছলনাময়ী নারীর মতো, সরি, যাই হোক। তো তোমার কাছে মনে হবে যেখানে আসলে আছে পানি, বাট পানি আসলে নাই, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে, হয়ে আলোটা নিচে নামতেছিল, সেই আলো আবার উপরের দিকে উঠছে, গিয়ে তোমার চোখে পৌঁছাইছে। তোমার কাছে মনে হচ্ছে আলো আসতেছে নিচ থেকে, মনে হয় এখানে পানি আছে, বাট পানি নাই। কি হয়েছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, রিফ্লেকশন, হ্যাঁ ঠিক আছে, টিআইআর বলতে পারো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ক্লিয়ার? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে মরিচিকা। কি বলা হয়? মরিচিকা বলা হয়। বুঝেছো মরিচিকা কিভাবে ঘটে? একদম সহজ। তাহলে আমাদের মাথায় রাখা লাগবে যে যে আমাদের যে মরুভূমির যে ভূমি সেটা অনেক উত্তপ্ত থাকে। তাহলে ভূমি সংলগ্ন যে বায়ু সেটা তাপমাত্রা অনেক বেশি। ভূমি থেকে আমরা যত উপরের দিকে উঠবো টেম্পারেচার কি হবে? কমবে, এবং টেম্পারেচার যত কমবে সেটা তত অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। যেখানে টেম্পারেচার বেশি সেটা লাইটের জন্য লাইটার বা রেয়ারার, মানে লাইটের জন্য হালকা মাধ্যম, অপটিক্যালি লাইটার। ওকে, সো দেখা যাবে যেটা ভূমি সংলগ্ন সেখানে প্রতিসরণাঙ্ক কম, কারণ অপটিক্যালি লাইটার, এবং যেটা ভূমি থেকে দূরে সেখানে টেম্পারেচার কম এবং সেটা অপটিক্যালি ডেন্সার, আলোর জন্য ঘন মাধ্যম। ঠিক আছে, সো নিচে হচ্ছে হালকা মাধ্যম, চাইলে লিখেও রাখতে পারো, এগুলো হবে হচ্ছে হালকা মাধ্যম, এবং আমরা যত উপরের দিকে যাব তত হবে হচ্ছে হালকা থেকে ঘন মাধ্যম, এবং প্রতিসরণাঙ্ক বাড়বে। তো যখন উপর থেকে নিচে আসতেছিল ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো আসতেছিল অবিলম্ব থেকে বাঁকাচ্ছিল, অবিলম্ব থেকে বাঁকাচ্ছিল, বাঁকাইতে বাঁকাইতে দেখা যাবে একটা সময় আপতন কোণ হয়ে গেছে সংকট কোণের চেয়ে বড়। তখন আলোটার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, প্রতিসরণ আর ঘটবে না, আলো উল্টা দিকে যাওয়া শুরু করবে। যখন উল্টা দিকে যাবে তখন আলো কই থেকে কই যাচ্ছে? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে, তখন আলো অবিলম্বের দিকে সরে আসতে থাকবে এবং এভাবে তোমার চোখে গিয়ে পৌঁছাবে। তোমার কাছে মনে হবে আলো আসতেছে এখান থেকে। তাহলে গাছের এই মাথা কোথায় আছে? তোমার কাছে মনে হবে গাছের মাথা আছে এখানে, উল্টা দিকে মনে হবে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখানে মনে হয় পানি আছে, বাট আইসা দেখবো পুরোটা একটা ধোঁকা, পানি নাই। এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় মরিচিকা। ঠিক আছে, ক্লিয়ার? বা মিরাজ বলা হয়, ম্যারিজ না, মিরাজ। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? কনফিউশন নাই? ওকে, আরেকটা টপিক আছে, সেটাই আমরা আজকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কমপ্লিট করব, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। দেখো, অপটিক্যাল ফাইবারের সাথে আমরা আসলে পরিচিত, বাসা বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন নাও না, তখন এসে তোমায় জিজ্ঞাসা করে না যে আপনারা কি অপটিক্যাল ফাইবারের কানেকশন নেবেন, কেন? কারণ অপটিক্যাল ফাইবারের সিগন্যালের যে তোমার প্রোগ্রেশন বা সিগন্যালের কি বলে এটাকে, সিগন্যাল পাঠানোর যে ব্যাপারটা, ট্রান্সমিশনটা অনেক ভালো হয়। ঠিক আছে, অপটিক্যাল ফাইবারের মধ্যে সিগন্যাল ট্রান্সমিশন হয় খুবই ভালো, খুবই হাই কোয়ালিটি। সিগন্যাল ট্রান্সমিশন কি হাই কোয়ালিটি, ওকে, হাই কোয়ালিটি। এবারে দামও কিন্তু অনেক বেশি। হ্যাঁ, দেখার কথা তোমরা অপটিক্যাল ফাইবার, যে ওয়াইফাই লাইন টাইন যদি নিয়ে থাকো, দেখার কথা এরকম চিকন চিকন সূক্ষ্ম অপটিক্যাল ফাইবার হয়, অনেকটা কাচের মতো দেখতে, একদম চিকন, এবং এগুলো কিন্তু ধারালো হয় কিছু কিছু ক্ষেত্রে। অপটিক্যাল ফাইবার কিন্তু রিস্কিও আছে। হ্যাঁ, যাই হোক, সেই হচ্ছে অপটিক্যাল ফাইবার। একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আসলে কি যায়? লাইট যায়। আমরা এখানে আসতেছি, আমি তার আগে একটু বুঝাই। তো একটা অপটিক্যাল ফাইবার ব্যাপারটা কীরকম হয়, এরকম। হ্যাঁ, এটাকে বলা হয় অপটিক্যাল ফাইবারের কোর। কি বলা হয়? কোর। এবং তার চারপাশ দিয়ে না একটা ক্ল্যাডিং থাকে, আরও অনেক কিছু থাকে প্রোটেকশনের জন্য, বাট মেইন জিনিস দুইটা, একটা হচ্ছে কোর, ওকে, আর একটা হচ্ছে ক্ল্যাডিং। কি ক্ল্যাডিংটা হচ্ছে কোরের চারপাশ দিয়ে লাগানো থাকে, চারপাশ দিয়ে একদম।
এটা হচ্ছে ক্ল্যাডিং। এবং সব সময় কোরের যে তোমার প্রতিসরণাঙ্ক সেটা হয় ক্ল্যাডিংয়ের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি, ঠিক আছে? কোরের যে প্রতিসরণাঙ্ক লেখো, কোরের প্রতিসরণাঙ্ক হয় ক্ল্যাডিংয়ের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি। ওকে, এটা হওয়ার কারণটা কি একটু পরেই বুঝতে পারবা। এখন অপটিক্যাল ফাইবারের মধ্যে পাস করে কি? অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে তুমি ধরো ভিডিও পাঠাতে পারো, ভিডিও সিগন্যাল। ওকে, ভিডিও সিগন্যাল, দেন হচ্ছে অডিও সিগন্যাল, বা যে কোনো রকম সিগন্যাল তুমি পাঠাতে পারো, যে কোনো রকম ইলেকট্রিক সিগন্যাল, ঠিক আছে, বা অন্য কোনো ইলেকট্রিক সিগন্যাল, এগুলো পাঠানো যায় অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে। এখন আমি কি একটা ভিডিওকে ভিডিও আকারে পাঠাবো? ধরো যে আমি কথা বলছি, ঠিক আছে, ধরো অপটিক্যাল ফাইবার দিয়ে যাচ্ছে, এটা কি ভিডিও আকারে এখানে প্লে হইতে হইতে যাচ্ছে না? অপটিক্যাল ফাইবারের মধ্যে লাইট যায়, নাম কি? অপটিক্যাল ফাইবার। লাইট যায় এটার মধ্যে, কি যায়? লাইট। তাহলে ভাইয়া লাইট কেমনে যায়? এগুলার আমরা লাইট কেমনে বানাই? আমি তো পাঠাবো ভাইয়া ভিডিও সিগন্যাল, এটা তো লাইট না, এটা একটা ইলেকট্রিক সিগন্যাল। বা আমি পাঠাবো একটা অডিও সিগন্যাল, এটাও তো লাইট না, এটাকে তো আমার লাইট বানাইতে হবে। বানায় হচ্ছে আমার অপটিক্যাল ফাইবারের মধ্যে দিতে হবে। তো তুমি যে কোনো রকম সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করতে পারবা ট্রান্সডিউসারের মাধ্যমে, ঠিক আছে? ট্রান্সডিউসার হচ্ছে মানে একরকম শক্তিকে আর এক রকম শক্তিকে রূপান্তরিত করার একটা ডিভাইস হিসেবে তুমি চিন্তা করতে পারো। সো ট্রান্সডিউসারের মাধ্যমে এগুলোকে আমরা কি বানাই? এগুলোকে আমরা বানাই হচ্ছে লাইট সিগন্যাল, ঠিক আছে? ধরো এই পাশ থেকে তুমি ভিডিও সিগন্যাল দিছো, ভিডিও সিগন্যাল, ওকে, বা অডিও সিগন্যাল, যেটাই তুমি দিছো সেটাকে তুমি কনভার্ট করে ফেলতে পারবা কিসে? লাইট সিগন্যালে। কিসে? লাইট সিগন্যাল। ওকে, দুঃখিত, কনভার্ট করে ফেলতে পারবা লাইট সিগন্যালে। এখন এই যে লাইট সিগন্যালটা, এটাকে তুমি দিবা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে। কিসের মধ্যে? অপটিক্যাল ফাইবার। ওকে, এই অপটিক্যাল ফাইবারের থ্রুতে তুমি যেখানে পাঠাইতে চাও সিগন্যালটাকে সেখানে পাঠাবা। দেখবা এই যে সমুদ্রের তলদেশ দিয়ে হচ্ছে অপটিক্যাল ফাইবারের লাইন দেওয়া থাকে, এটা কিন্তু পিওর তার, হ্যাঁ, তারের মাধ্যমে কমিউনিকেশন, এটা ওয়্যার্ড কমিউনিকেশন। কিন্তু অপটিক্যাল ফাইবারের থ্রুতে যে কমিউনিকেশন সেটা কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন না, সেটা কি? ওয়্যার্ড কমিউনিকেশন। তুমি যদি এক দেশ থেকে আরেক দেশে সিগন্যাল পাঠাইতে চাও, তোমার কিন্তু তার পাঠাইতে হবে এক দেশ থেকে আরেক দেশে। সো দেখবা তোমার ওই সমুদ্রের নিচ দিয়ে হচ্ছে এই অপটিক্যাল ফাইবার কানেকশনগুলো হচ্ছে এস্টাবলিশ করা হয়। ওকে, সো তারের মাধ্যমে আমরা যেখানে পাঠাতে চাই ডেস্টিনেশন সেখানে পাঠাবো, সেখানে একটা ট্রান্সডিউসার থাকবে, সেই ট্রান্সডিউসারটা আবার লাইট সিগন্যালকে ভিডিও সিগন্যাল বা অডিও সিগন্যালে কনভার্ট করে দিবে, ঠিক আছে? সো এখানে থাকবে হচ্ছে আরেকটা ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারের কাজ কি? সে হচ্ছে এই লাইট সিগন্যালটাকে, যে লাইট সিগন্যালটা আসলো সেটাকে হচ্ছে আবার ভিডিও বা অডিও সিগন্যালে কনভার্ট করে দিবে। সো এখানে আসবে লাইট সিগন্যাল, লাইট সিগন্যাল বা আলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসবে। ওকে, আর এখানে আইসা এটা রূপান্তরিত হবে ভিডিও বা অডিও সিগন্যালে। বুঝেছো? এখন এই যে অপটিক্যাল ফাইবারের মধ্যে আমি লাইট পাঠাবো, এটা পাঠানোর সুবিধা কি? দেখো, অপটিক্যাল ফাইবারের কমিউনিকেশন অনেক ফাস্ট, কারণ তুমি পাঠাচ্ছ কি? লাইট। লাইটের স্পিড কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি ধরলাম অপটিক্যাল ফাইবারের মধ্যে স্পিড একটু কমে গেছে, কমে কি? অনেক কমে যাবে না। ধরো তোমার অপটিক্যাল ফাইবারের পরম প্রতিসরণাঙ্ক কত? লেট সাপোজ অপটিক্যাল ফাইবারের পরম প্রতিসরণাঙ্ক আমি ধরলাম 1.5, ধরলাম আমি জাস্ট, যেহেতু কাজ ধরলাম 1.5, 1.67, 1.7 এরকম রেঞ্জের মধ্যেই হবে। তাহলে বলো তো অপটিক্যাল ফাইবারের মধ্যে লাইটের স্পিড কত হবে? আমরা জানি প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে অপটিক্যাল ফাইবারের মধ্যে আলোর বেগ হবে হচ্ছে 3 × 10⁵ ডিভাইডেড বাই 1.5, মানে সরি 8, মানে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বুঝো সিগন্যাল কি স্পিডে যাচ্ছে? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে। এর জন্যই অপটিক্যাল ফাইবারকে এত প্রেফার করা হয়, কারণ এখানে সিগন্যালের যে ট্রান্সমিশন স্পিড সেটা অনেক বেশি। তুমি সিগন্যাল পাঠাবা আলোর বেগে ভাই, তুমি নর্মালি যদি সিগন্যাল পাঠাও এত ফাস্ট তো সিগন্যাল যাবে না, তাই না? তুমি আলোর বেগে সিগন্যাল পাঠাচ্ছ, তার মানে সিগন্যাল অনেক ফাস্ট মুভ করবে, ঠিক আছে? এর জন্য হচ্ছে অপটিক্যাল ফাইবারের ডিমান্ড এত বেশি। এছাড়াও অপটিক্যাল ফাইবারের মধ্যে সিগন্যালটা অনেক প্রোটেক্টেড থাকে। কিভাবে প্রোটেক্টেড থাকে? ধরো তুমি ট্রান্সডিউসার থেকে এই ভিডিও সিগন্যাল বা অডিও সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করছো, তারপর যেটা করা হবে এই সিগন্যালটাকে পাঠানো হবে অপটিক্যাল ফাইবারের কোরের মধ্যে, এবং জিনিসটাকে এভাবেই সেট আপ করা, বা কোর এবং ক্ল্যাডিংয়ের প্রতিসরণাঙ্ক এভাবেই সেট আপ করা যেন এই সিগন্যালের সবসময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। সব সময় কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এ ছাড়া অন্য কিছু হবে না। সিগন্যাল বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওকে, কোর এবং ক্ল্যাডিংয়ের পরম প্রতিসরণাঙ্ক এমনভাবেই সেট করা হয় যেন এই লাইট সিগন্যাল যখন আসে, যখন আপতিত হয়, সেই আপতন কোণের মান সবসময় যেন সংকট কোণের চেয়ে বড় হয়, অলওয়েজ। এমনভাবেই পুরো জিনিসটা সেট আপ করা হয়। তো দেখা যাবে এখানে অলওয়েজ কি হবে? আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হবে, সব সময়, অলওয়েজ।
ঠিক আছে, অলওয়েজ। সেখানে সবসময় আমরা কি দেখতে পারবো, অলওয়েজ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখতে পারবো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হইতে সিগন্যালটা সামনের দিকে আগাইতে থাকবে এবং ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবে, সেখানে ট্রান্সডিউসার দিয়ে আমরা রিসিভ করে সেটাকে আমরা আমাদের প্রেফার্ড সিগন্যালে আবার কনভার্ট করে নিব। ওকে, সো এভাবে হচ্ছে অপটিক্যাল ফাইবারের থ্রুতে আমরা কমিউনিকেশন করে থাকি, বুঝেছো? এবং জিনিসটা কিন্তু এক্সপেন্সিভ, হ্যাঁ, এক্সপেন্সিভ হওয়া তো স্বাভাবিক। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি বলতে পারো যে ভাই সিগন্যাল লস হয় না। হ্যাঁ, সিগন্যাল লস হইতে পারে, সিগন্যালের তোমার অবশ্যই লস হইতে পারে, এখানে তোমার বিভিন্ন রকম নয়েজ অ্যাড হইতে পারে। সো এখানে হচ্ছে আরও মাঝখানে আরও অনেক কিছু অ্যাড করা হয়। তোমরা যখন পরবর্তী ট্রিপলি নিয়ে পড়াশোনা করবা, দেখবা তোমাদের কমিউনিকেশন সিস্টেমের উপর হচ্ছে একটা কোর্স থাকবে, ঠিক আছে? একটা না, মাল্টিপল কোর্সেস থাকবে। এবং সেই কমিউনিকেশন কোর্সেসের মধ্যে বা কমিউনিকেশন সিস্টেমের যে কোর্স, তার মধ্যে একটা পার্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবারের থ্রুতে কীভাবে কমিউনিকেশন করা হয়। ওকে, তো এখানে শুধুমাত্র একটা অপটিক্যাল ফাইবার না, মাঝখানে আরও বহুত কিছু অ্যাড করা হয়। কারণ সিগন্যালটার তোমার অ্যাম্পলিটিউড কমে আসতে পারে বা ইন্টেন্সিটি কমে আসতে পারে, সেটাকে আবার গেইন দেওয়া লাগে এক্সট্রা করে, নয়েজ অ্যাড হইতে পারে, সেটাকে আবার ডিনয়েজ করা লাগে, বহুত কাহিনী আছে মাঝখানে। তো জিনিসটা এতটাও ইজি না, বাট তুমি যদি সিম্পলি চিন্তা করো, সিম্পল রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে, এটাই মূল নীতি আসলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আমাদের যে সিগন্যালটা সেটা হচ্ছে সামনের দিকে আগায় যেতে থাকে। ওকে, এবং তুমি যদি একটা ছবিও দেখো, এটা একটা বাইসেকশনাল পিকচার অফ অপটিক্যাল ফাইবার, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ফাইবার কোর বা কোর যেটাকে বলা হয়। এবং এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিন্তু কোরের মধ্যে হবে, ঠিক আছে? কোথায় হবে? কোরের মধ্যে। ক্ল্যাডিংয়ে কোনো লাইট আসবে না, ঠিক আছে? এই যেটা হচ্ছে আমাদের ক্ল্যাডিং, হ্যাঁ, ক্ল্যাডিংয়ে কোনো লাইট আসবে না। ক্ল্যাডিংয়ের প্রতি স্বরাঙ্ক হবে কোরের প্রতি স্বরাঙ্কের চেয়ে কম। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কারণ যদি ক্ল্যাডিংয়ের প্রতি স্বর্ণাঙ্ক বেশি হইতো, তাহলে ক্ল্যাডিং হইতো ঘন, আমার তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়া লাগবে, আদারওয়াইজ তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনই ঘটবে না। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার জন্য আলো কই থেকে যাওয়া লাগবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। তাহলে ঘন হওয়া লাগবে কোনটা? অবশ্যই কোর, যার মধ্যে দিয়ে লাইটটা যাচ্ছে। তার মানে কোরের প্রতি স্বর্ণাঙ্ক হওয়া লাগবে বেশি। ক্ল্যাডিংয়ে কখনো লাইট প্রবেশ করবে না, ঠিক আছে? তার বাইরে হচ্ছে তোমার বিভিন্ন রকম কোটিং টোটিং দেওয়া হয়, এগুলো আসলে সেফটি পারপাসে। ওকে, তো দেখেন, যদি বুঝে থাকেন তাহলে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ, এগুলার কাহিনী শেষ। আমাদের প্রতিফলন প্রতিসরণ মোটামুটি হয়ে গেছে। নেক্সট ক্লাস আমরা শুরু করব প্রিজম দিয়ে। দেখেন আপনারা বুঝছেন কিনা, কারো কোনো কনফিউশন থাকলে জানাতে পারেন। ওকে দাদা, এই চ্যাপ্টারটা আমাদের প্রিটেস্টে নাই, জিআর চেঞ্জে শেষ হয়ে গেছে। জিআর চেঞ্জ, ইয়ার চেঞ্জ বেটা, কিন্তু চ্যাপ্টারটা আমি পড়ি না। এখন কি করব, প্রিটেস্টের সিলেবাস শেষ করবো নাকি আপনার সাথে আগাবো? প্রিটেস্টের সিলেবাসে রয়েছে সেকেন্ড পেপারের 1, 4, 5, 7, 10। প্রিটেস্টের সিলেবাস শেষ করে নাও, তারপর হচ্ছে বইয়ের সমস্যা নাই, ঠিক আছে? প্রথমে প্রিটেস্টের সিলেবাসটা শেষ করে নাও ভালো মতো। ওকে, দেখেন সবাই বুঝছি কি না, কারো কোনো সমস্যা আছে? এদিকে ছিল আমাদের মরিচিকার ব্যাপারটা বুঝছি কিনা এর অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। আসলে কিন্তু খুব সুন্দর মতো ছবি এঁকে ব্যাখ্যা করবা, যেভাবে লিখছি। ওকে, আর এই পাশে হচ্ছে অপটিক্যাল ফাইবার থেকেও প্রশ্ন আসতে পারে যে অপটিক্যাল ফাইবারের থ্রুতে কমিউনিকেশন বা সিগন্যালের যে ট্রান্সমিশন সেটা কিভাবে কাজ করে। সেখানে যেটা বললাম মূলনীতিটা, সেটা হচ্ছে তোমার ব্যাখ্যা করে দিয়ে আসা লাগবে। এখানে বলবা যে কোরের প্রতি স্বর্ণাঙ্ক অবশ্যই ক্ল্যাডিংয়ের চেয়ে বেশি হবে। সো লাইটটাকে আমরা এমনভাবেই পাঠাবো বা লাইট সিগন্যালটাকে আমরা এমনভাবেই পাঠাবো যেন যে কোনো আপতন কোণের জন্য এখানে আপতন কোণ সংকট কোণের চেয়ে সবসময় বড়ই হয়। এমনভাবেই হচ্ছে এগুলোর প্রতি স্বর্ণাঙ্ক চুজ করা হয় এবং লাইট সিগন্যালটাকে এমনভাবেই ফেলা হয়। ওকে, তো সবসময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে থাকবে এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হইতে সিগন্যালটা সামনের দিকে আগায় যাবে এবং আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবে লাইটের স্পিডে, মানে অনেক ফাস্ট। ঠিক আছে, বুঝছি দাদা। ভৌত আলোক বিজ্ঞান আর্কাইভ থেকে পড়লে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সমস্যা নাই, আর্কাইভ থেকে পড়লেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছি, কারো কোনো কনফিউশন নাই। তাহলে কিন্তু আমাদের ক্লাস টাইমটা একটু চেঞ্জ হয়েছে গাইস। ক্লাস টাইম হবে আমাদের এখন বিকাল 4টা। দিনের বেলায় তোমাদের সাথে আমার দেখা হবে, দিনের বেলায় দিনের আলো থাকতে থাকতে তোমাদের সাথে আলো নিয়ে আলোচনা হবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা পড়াশোনা করব হচ্ছে প্রিজম নিয়ে। তোমাদের বইয়ে মোস্ট প্রবাবলি লেন্স হচ্ছে আগে আছে, প্রিজম আছে পরে, বাট আমরা যে টপিকটা পড়ছি সেটার সাথে প্রিজমটা আসলে বেশি রিলেটেড। ঠিক আছে, কারণ প্রিজমের মধ্যে কোনো গলীয় তল নাই, লেন্সে গেলে গলীয় তলের ব্যাপার স্যাপার চলে আসবে। সো লেন্সটা আমরা প্রিজমের পরে পড়বো। প্রথম হচ্ছে আমরা প্রিজমটা পড়ে নিব, আশা করি একটা ক্লাসই লাগবে, একটা ক্লাসে আমরা প্রিজমটা কমপ্লিট করে ফেলতে পারবো। তারপরের ক্লাস থেকে হচ্ছে আমরা লেন্স শুরু করব। ঠিক আছে, তাহলে কারো যদি কোনো সমস্যা না থাকে, এই মাত্র আসলাম ভাই, কিছুই বুঝিনি, আমার পুরাটা আরেকবার পুরাটা রিক্যাপ করবে না। এই বেটা তুই আসছিস এই মাত্র, ক্লাস চলতেছে 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট ধরে, তো এখন কিসের রিক্যাপ বেটা?
যাই হোক গাইস, তাহলে ভালো মতো পড়তে থাকো সবাই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হচ্ছে সোমবার বিকাল 4টার সময়। বিকাল 4টায় আমরা প্রিজম নিয়ে পড়াশোনা করবো। বাট তার আগে আজকে যা যা পড়াইলাম, স্পেশালি হচ্ছে যে আলোর পথ নির্ণয় করা, এগুলো ভালো মতো পড়ে আসা লাগবে, নাহলে কিন্তু প্রিজম বুঝতে সমস্যা হয়ে যাবে না। ঠিক আছে, এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে প্রিজম এমনিতে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ক্লাস। গুড বাই, টাটা।